আশা করি সবাই কাজটা করে ফেলছেন, যেটা আপনাদের করতে বলা হয়েছিল, শুধু আমি ছাড়া সবাই করে ফেলছেন। সো আমিও একটু চেষ্টা করি। কি হয়েছে? হ্যাঁ 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 আচ্ছা গুড। অ্যাকচুয়ালি পেন ড্রাইভটা আমরা কেউই পাই না। পেন ড্রাইভ পাইছে একটা স্টুডেন্ট রাত 7:30টার দিকে আর কি, 7:30 না 7টার দিকে। ওই স্টুডেন্ট ও পেয়ে বলতেছে স্যার এখানে কি কোনো পেন ড্রাইভ লাগানো ছিল? পরে ওইটা নিয়ে দিলার কাছে জমা দিলাম আমি। পরে ও দেখে বললো যে না, এটা সম্ভবত আপনাদেরই ব্যাচে, কারণ আপনাদেরই তো তার আগে ক্লাস হয়েছে। সো উপযুক্ত প্রমাণ সহকারে দিলার সাহেবের কাছ থেকে নিয়ে যান, আমাদের অফিস এক্সিকিউটিভ দিলার রহমান সাহেব ওর কাছ থেকে নিয়ে যান। আচ্ছা দেখেন, তো এই যে অ্যারে পর্যন্ত যাওয়া হচ্ছিল, তাই না? অ্যারে কিভাবে তৈরি করে, অ্যারের মধ্যে কিভাবে ডাটা রাখে, অ্যারে থেকে কিভাবে ডাটা বের করে, ঠিক আছে? এটা খুব লাগবে, বুঝতে পারছেন? আপনাদের অ্যারে সম্পর্কে ধারণা হতে হবে একদম ক্লিয়ার। এগুলো কিন্তু মানুষ না। আপনি একটা মানুষের সাথে 3 বছর 6 মাস 75 দিন যদি থাকেন, তারপরও আপনি তার মন বুঝতে পারবেন না, তাই না? বোঝা যেতে পারে, না বোঝা যেতে পারে, বাট আপনি যদি অ্যারে, এগুলো কিন্তু মানুষ না, এগুলো হচ্ছে সিনট্যাক্স। এগুলোর ক্যারেক্টার যেরকম দেখতেছেন সেরকমই, হিউম্যানের মতো কি পিকুলিয়ার না। বুঝতে পারছি বিষয়টা? সো একদম স্পষ্ট আপনাকে যদি বলা হয় যে হায়দার আলী কেমন, বা আপনার নাম কি, দীপ্ত সরকার কেমন, আপনি কি বলবেন? কেউ বলে ভালো, কেউ বলে ভালো না। অ্যাকচুয়ালি ও কেমন ও নিজেও জানে না, ঠিক আছে? শেষ করি। বাট আপনাকে যদি বলা হয় যে এটা কি, এটা হচ্ছে একটা অ্যারে, এটা হচ্ছে একটা অ্যারে। অ্যারে কি? অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল যার মধ্যে আমরা মাল্টিপল ডাটা রাখতে পারি। এইটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। বাংলাদেশে যেরকম কাজ করবে, সৌদি আরব নিয়ে গেলেও সেরকম কাজ করবে, আমেরিকা নিয়ে গেলেও সেরকম কাজ করবে, ঠিক আছে? সোমালিয়া তো ওই অ্যারে একই কাজ করবে। আমার এই কথাগুলো এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার চিন্তা ভাবনাটাকে আরো দৃঢ় করা, যে আসলে না বিষয়টা কি হতে যাচ্ছে। হ্যাঁ, একটু সিরিয়াসলি নেওয়া লাগবে, একটু প্র্যাকটিস করা লাগবে, এই যে আর কি। সো ডেটা ইজ ইকুয়াল টু নিউ অ্যারে। আমরা একটা অ্যারে তৈরি করলাম, অ্যারের মধ্যে ডাটা রাখলাম এবং অ্যারে থেকে ডাটা বের করলাম। এই 3টা সিনট্যাক্স এতবার বলতেছি, তারপরও অনেকে পারবেন না। তখন আমাদের কেমন লাগবে বলেন? তখন মনে হবে যে আপনাকে আবার বুঝিয়ে বলি নাকি? কেন, কি প্রবলেম? সফট স্কিলের ক্লাস ঘটনা হচ্ছে যে শোনেন, রোববার দিন সকাল, এবারে সকাল ধরো দুপুর 2 এই শিডিউলে সফট স্কিলের ক্লাস হবে আর কি। সো ওখানে যদি না আসেন আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিছু করার নাই, এটা কিন্তু বাংলাদেশ সরকার বিসিসি থেকে এটা ইন্ডিয়ান ট্রেনার এসে আপনাদের ক্লাস দেবে, একটা মেয়ে আর কি, দেখবেন খুব ভালো ইংরেজিতে কথা বলে। হ্যাঁ, আজকেরটা কেন না? ঠিক আছে, যান।
রোববার, হ্যাঁ শনিবারেরটাই রোববার। দুইটা সপ্তাহ আপনাদের, হ্যাঁ একটা না হবে, ঠিক আছে, সফট স্কিলের হবে। এবং নোটিস দ্যাট এগুলো আমাদের এই ল্যারাবেলের ক্লাসের বাইরে, ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। না, কারণ তাছাড়া তো ল্যারাবেল শেষ করা যাবে না, সো এটা ফ্রি থাকেন। বাট এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? শুধু কাজ জানলেই হয় না, আপনাকে জানতে হয় ম্যানার, হাউ টু অ্যাপ্রোচ, হ্যাঁ, হাউ টু অ্যাডাপ্ট উইথ এনভায়রনমেন্ট। তিনটা কথা বলছি, মানে বুঝতে পারছেন? একটা হচ্ছে হাউ টু ম্যানার, ঠিক আছে, তারপরে কি বলছি বলেন? হাউ টু অ্যাপ্রোচ, আর একটা বলছি হাউ টু অ্যাডাপ্ট উইথ এনভায়রনমেন্ট। এই তিনটে জিনিস আপনারা শিখবেন ওখানে, এবং এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। নাও তাহলে অ্যারে তৈরি করা, অ্যারের মধ্যে ভ্যালু রাখা, এবং অ্যারে থেকে কি করা, ভ্যালু বের করা। এখন এখানে তো জাস্ট সিম্পলি এইটা হচ্ছে কি সিনট্যাক্স প্র্যাকটিস করার জন্য আমরা এক্সাম্পল ইউজ করতেছি। দেখবেন চাইলে আমরা আজকে ক্লাসের শেষের দিকে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা স্লাইডার তৈরি করতে পারি, ওইটা কিন্তু হবে রিয়েল এক্সাম্পল, এটা হচ্ছে কি ডামি এক্সাম্পল, তাই না? সো আপনারা সবাই একটা পিএসসি ফাইল নিচ্ছেন না, এবং ব্রাউজার আউটপুট নিয়ে আসছেন, সে একটা অ্যারে তৈরি করেন, তার নাম দেন হচ্ছে, আপনারা প্রত্যেকে নিজের নামে একটা অ্যারে তৈরি করবেন, সেখানে ইন্ডেক্সের মধ্যে কিছু ভ্যালু রাখেন এবং সেখান থেকে ভ্যালু বের করেন। তা জানি না কি হবে, আপনি কাজ করতেছেন জাভাস্ক্রিপ্টে, ভেরিয়েবল কি পিএইচপি হবে? ওকে, আমরা একটা পিএসপি ফাইল নিলাম, javascript.php। এখানে বলা হয়েছে একটা অ্যারে নেওয়ার জন্য। সো জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য কি করতে হয়? পিএসপি ফাইলে স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানে কি লিখবেন? আমি বলছি আপনাদের সবাই নিজেদের নামে একটা অ্যারে তৈরি করবেন। এবং তার মধ্যে কিছু ভ্যালু রাখেন, নামটা আমি ছোট করে দিই। হ্যাঁ, এবার যদি ব্রাউজারে রান করা এই প্রোগ্রামটা একটু খেয়াল করেন, মনিটরের দিকে আউটপুট কি আসবে বলেন?
তাই না? কারণ কি আছে? নাই। আউটপুট আসা উচিত আনডিফাইন্ড, আনডিফাইন্ড, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে এটা তো ইরর না, আপনার কি সিনট্যাক্স ভুল হয়েছে? সিনট্যাক্স তো ভুল হয় নাই, তাই না? হ্যাঁ, আনডিফাইন্ড আসা উচিত আর কি। সো দেখেন, এবার যদি আমি এখানে দিই 1, তাহলে কিন্তু আসবে কত? 20, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, কিছুক্ষণ পরে যখন রিয়েল এক্সাম্পল করব তখন এগুলো আসবে কাজে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যারের ইন্ডেক্স গুলো কি এভাবে ধারাবাহিকভাবে লিখতে হবে, 0 1 2 3 4 5 6 এভাবে। আমি যখন অ্যারে তৈরি করলাম, আমি অ্যারের মধ্যে ভ্যালু রাখতেছি ইন্ডেক্স ধরে ধরে, তাই না? যখন আমরা কোনো একটা অ্যারের মধ্যে ইন্ডেক্স ধরে ধরে ডাটা রাখবো, তখন ইন্ডেক্স আমি আমার ইচ্ছা মতো দিতে পারি, 0 100 3 5, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। এবারে দিলাম 2, ওকে, ইচ্ছা মতো করতে পারতেছি। এবার রিলোড দেই, দেখেন আনডিফাইন্ড আসছে। কারণ কি? এবার একটা নামে কোনো ইন্ডেক্স কি আছে? নাই কিন্তু। বাট যদি এখানে মনে করেন দিলাম লাইক 5, তাহলে কত আসবে? 40, 40 আসছে, ঠিক আছে? সো আউটপুট আসে না? আসতেছে 0 1 2 3 right. কালকে ঠিক আছে, মাঝখানে এগুলো আসলে বুঝলে এই যে পার্সেন্ট পার্সেন্টেজ এগুলো নতুন করে লোকাল হোস্ট দেখেন, তাহলে লোকাল হোস্টে রান করেন, আমারটা তো আপনার এতটুকুর মধ্যে ভুল আছে, বুঝতে পারছেন? আপনি এর ছোট হাতে দিচ্ছেন কেন? বলে দিব আপনাকে, ছোট হাতে আপনি ওই লাইন কাটবেন না, আপনি ওই লাইন রেখে যেভাবে সেভাবেই থাক, ওই জন্য কোনো একটা জায়গায় ভুল হয়েছে। না না অঞ্চল ভাই, আপনার অবস্থা কিন্তু সুযোগই হয়ে যেতেছে সমান আরো ঠিক হয় নাই, প্রত্যেকটা ওয়ার্ড কিছু তুমি কি লিখছেন? তারপরে হায়দার আলী আবাদের ওটা বাদ, ওটা তো ভেরিয়েবল না। তারপরে নিউ, তারপর কি লিখছেন? আর বেশি বাইরেও কিরাম ওনার ওনার মধ্যে ভুল গেছে, নিউ বানানো
বড় বড় এলাকাতে ছোট ছোট কথা থাকতে আমি তো ভাবলাম আমরা ভিডিও কি দিব আমার আপনার পেন ড্রাইভ আপনার পেন ড্রাইভের কথা আর বললেন না আমার মান সম্মান স্যারের মান সম্মান সব ধুলা মিশে গেছে আচ্ছা তোরে কাছে কারণ আমি একসাথে দেখলাম কি যার কারণে পেনড্রাইভ কার এটা ওডি ডিলারের কাছে আছে দিয়ে দেন ঠিক না দিলে দিবেন না হ্যাঁ ঠিক না দিলে কিছু তো খাওয়া খাইতে হবে স্যার দোষারোপ যেহেতু নিতেই হয়েছে তাহলে কিছু খেয়ে কিছু খাই নেই এবার ঠিক হয়েছে হ্যাঁ 2% এ তো ওই লেখছিল ছোট হাতে এ ছোট হাতে লেখা যাবে না নিউ বানান করে আচ্ছা দেখেন এখানে এত বড় করে দেখা যাচ্ছে তারপর এটা ভুল হবেই ঠিক আছে এটা কোনো ব্যাপার না ঠিক আছে হ্যাঁ এটা ভুল হবে আপনার কি মনে হয় আমাদের ভুল হয় না অবশ্যই স্যার আর বেশি বলে ঠিক আছে কারণ বেশি। আমাদের থেকে বেশি কাজ করেন আচ্ছা ভুল হলে ওটা শেখা যায় আচ্ছা এবার একটু চুপ থাকেন দেখেন এটা একটা প্রসেস পাশাপাশি কথা বলেন কেন আপনারা সব সময় পাশাপাশি কথা বলবেন না হ্যাঁ আপনার সমস্যা কি আপনি তো চেয়ার দরকার এটা নিয়ে যান ভাঙা নাকি না ভালো দিলর ভাই তার ব্যাগে যেটা আছে এটা নিয়ে যান লাগবে না হয়ে গেছে ঠিক আছে এই যে পিছনে তিনজন আপনারা কি করতেছেন তিনজন আপনাদের দিকে তাকালে আবার কথা বন্ধ হয়ে যায় আপনাদের দিকে তাকায় কথা বলবো এদিকে তাকায় কথা বলবো কারণ তাকাইলে তো চোখের দিকে চোখ যায় চোখের দিকে চোখ গেলে আপনার চোখ আমারই বলে যে আমি অনেক ব্যস্ত আর আমি তো এত খারাপ লোক না যে আপনি চোখ ব্যস্ত থাকলে আপনি আপনার সাথে কথা বলবো বুঝেন নাই আপনি মনে করেন রাস্তায় কারোর সাথে কথা বলতেন সে খুব ব্যস্ত আপনি তার সাথে কথা বলবেন তাই না সো একটু পরে ব্রেক দিব তখন হালকা করেন সমস্যা নাই যত কথা আছে মনে সব বলবেন বাট কিছুক্ষণ সময় একটু কনসেন্ট্রেট করেন কি বলা হচ্ছে আমরা একটা অ্যারে তৈরি করলাম অ্যারের মধ্যে ডাটা রাখলাম অ্যারে থেকে ডাটা বের করলাম তো এটা একটা প্রসেস অ্যারে তৈরি করার এখানে দেখেন এটা বড় হাতে লিখতে হবে নিউটা যেভাবে আছে সেভাবে থাকবে এখন এছাড়াও আরো অনেক প্রসেস আছে অ্যারে তৈরি করার আর একটা প্রসেস দেখাবো যেটা অনেক বেশি ইউজ হয় আর কি এভাবে ছাড়া তো যাই হোক আমরা অ্যারে থেকে ইন্ডেক্স ধরে ধরে এভাবে ডাটা বের করতে পারি আর একটা লুপ আছে দেখেন ফর ইন ফর ইচ না ফর ইন নতুন লাইনের ক্ষেত্রে কোন সিনট্যাক্সটা ইউজ করা হয়েছে
স্ল্যাশ এর আছে, আপনি HTML এর বিআরটা ইউজ করতে পারেন। আপনারা দুজনের সমস্যাটা কি বলেন তো? চুলকানি উঠছে। তো এখানে দেখেন কিভাবে ফরেন লুপটা কাজ করতেছে, যেটা বলা হচ্ছিল কিভাবে অ্যারে তৈরি করে, কিভাবে অ্যারের মধ্যে ডাটা রাখে এবং কিভাবে অ্যারে থেকে ডাটাগুলো বের করব। সো আমরা ম্যানুয়ালি ইন্ডেক্স ধরে ধরে ডাটা বের করতে পারি, তাই না? যতগুলো ইন্ডেক্স আছে। এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মনে করেন এভাবে আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস খেয়াল করেন, সিনট্যাক্স দিয়ে যখন কথা হচ্ছিল পিএইচপির জাভাস্ক্রিপ্টে, তখন দেখেন আমরা অপারেটর নিয়ে প্রথমে ভেরিয়েবল নিয়ে কথা হয়েছিল, তাই না? তারপরে কি অপারেটর, তারপরে স্টেটমেন্টের মধ্যেই তিনটা ছিল কন্ডিশনাল, চারটা ছিল কন্ডিশনাল, আর চারটে কি রিপিটেড। তো রিপিটেড চারটার মধ্যে সবার শেষেটা কি ছিল? ফরিন। হ্যাঁ, তো এই ফরিন লুপটা কিভাবে কাজ করে সেটা কিন্তু গত ক্লাসে আমরা দেখিনি, ইনফ্যাক্ট সময় ছিল না। সো আজকে ফরেন লুপটা কিভাবে কাজ করে সেটা একটু খেয়াল করেন। সো প্রথমে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কি, এর বলা হচ্ছে ফর কি ইন ডেটা ডকুমেন্ট ডট রাইট ডেটা কি। এখন এখান থেকে দেখে আপনার তো একটা কমন সেন্স আছে, সেই কমন সেন্স অ্যাপ্লাই করে বলেন তো এটা কি? ডাটা তো আমি দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি? এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে না? আর এটা কি? এটা কি অ্যারে? এটা সিঙ্গেল ভেরিয়েবল, আর এটা হচ্ছে কি অ্যারে। তাহলে এবার এখানে লিখলাম, তাহলে এই ডাটার মধ্যে এখন এই লুপটা কিভাবে কাজ করে দেখেন। বেসিক্যালি এখানে যে কোনো কিছু হতে পারে, এক্স ওয়াই জেড এ বি সি ডি, এখানে এ দিলাম, এখানে এ দিলাম, এখানে কি হবে এ, বাট এখানে কি চেঞ্জ করতে পারবো? এটা আমার মেন অ্যারেটা। সো বেসিক্যালি এই অ্যারে থেকে কিভাবে লুপটা কাজ করতেছে দেখেন। ফর প্রথম ইটারেশনের ক্ষেত্রে যখন প্রথমবার এই লাইনটা এক্সিকিউট হবে, তখন ডাটা থেকে এর মধ্যে চলে আসবে একটা ইন্ডেক্স। তাহলে ডাটার মধ্যে তো 0 থেকে শুরু করে সবগুলো ইন্ডেক্সে আছে। তাহলে এখান থেকে এখানে প্রথমে কত আসবে বলেন তো? 0। 10 না, আসবে না, আসবে 0, ইন্ডেক্স আসবে। এখান থেকে এখানে কি আসবে? ইন্ডেক্স, নট ভ্যালু। সো এখান থেকে এখানে আসবে হচ্ছে ইন্ডেক্স। তাহলে এর মধ্যে কত আছে? 0। তাহলে এই ডাটা এর মধ্যে কত আছে? ডাটা 0 সমান কত? 10। এবার 10 দেখাবে। আবার সেকেন্ড ইটারেশনে এখান থেকে সেকেন্ড ইন্ডেক্সটা এখানে আসবে। সেকেন্ড ইন্ডেক্সটা কত? 100। তাহলে ডাটা 100, ডাটা 100 সমান কত? এভাবে সবগুলো দেখাবে। সো আমরা ফর লুপের ক্ষেত্রে জানি ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, অনেক কিছু থাকে, কিছুটা ওরকম আর কি বলতে পারেন। হ্যাঁ, সো উল্টাটা আর কি ওইটার। ডাটা ইন ভেরিয়েবল, এই অ্যারে থেকে একটা একটা করে ইন্ডেক্স এখানে আসবে এবং সেটাকে আমি এখানে বসাই দিচ্ছি। সো আউটপুট হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে এভাবে কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা যদি প্রোগ্রামটা রান করি ধারাবাহিকভাবে 10, 20, 30, 40, 50 সবগুলো আউটপুটই কিন্তু দেখতে পারবো। চেক করি। 10, এরপরে কত আসছে? আচ্ছা, দেখছেন? আচ্ছা, বেসিক্যালি দেখেন এখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা কনকেট করে দেখি, একটা এটা কি একটা স্পেসকে অ্যাপেন্ড করে দিলাম, তাই না? কনকেট করে দিলাম। জাভাস্ক্রিপ্টে কনকেট সাইন কি? প্লাস। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন কত আসছে? 20, 30 এবং 40। তার মানে এখান থেকে কি দেখা যাচ্ছে? 10 এর পরে কত আসছে? 50, কারণ 0 এর পরে কত গেছে? 2। এরপরে কত আসছে? 30। এরপরে 40, এরপরে কত? 200। হ্যাঁ, ছোট থেকে বড়টা বেসিক্যালি আউটপুট জেনারেট করছে কিভাবে? হ্যাঁ, বুঝি নাই, আর বলেন। একসাথে আসে, তারপরে সিরিয়াল ওয়াইজ প্রিন্ট করি, এবার কি হয় কাজটা? না, এভাবে কাজ করে। তাহলে স্যার হ্যাঁ, 100টা আগে আসবে, 100টা ইন্ডেক্স অনুযায়ী কাজ। এখানে 10, 50,
হ্যাঁ, এখানে বেসিক্যালি সেই ইন্ডেক্স অনুযায়ী কিন্তু কাজ করতেছে, খেয়াল করছেন? সিরিয়ালি কাজ করতেছে। প্রথমে 0, 0-র পরে কত আসবে? 2, 2, তারপরে কত? 3, এরপরে 4 নাই 5, এরপরে কত? 100। হ্যাঁ, যদি আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করতাম তাহলে কি যে তাহলে স্যার ওই সিরিয়াল অনুযায়ী আসতো? না না না, সিরিয়াল অনুযায়ী, হ্যাঁ সিরিয়াল অনুযায়ী আসবে। সিরিয়াল অনুযায়ী অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করবো দেখেন। এগুলো ভ্যারি করবে না। সিরিয়াল অনুযায়ী। আচ্ছা দেখেন, এবার আমরা এভাবে অ্যারে তৈরি করে অ্যারে ডিক্লেয়ার না করে আমরা আরো একভাবে করতে পারি। খেয়াল করেন, আমি লাইনগুলো কমেন্টস করে দিচ্ছি, আমি লাইনসগুলো কমেন্টস করে দিলাম। এভাবে অ্যারে ডিক্লেয়ার না করে আমরা আরো একভাবে ডিক্লেয়ার করতে পারি আর কি। তো মনে করলাম var data is equal to থার্ড ব্র্যাকেট, নাও ডাটা একটা অ্যারে, জাস্ট থার্ড ব্র্যাকেট। এবার এখানে আমি বলে দিলাম যে ধরেন 10, 20, 30। ফার্স্ট একটা 0 ইন্ডেক্স, পরেরটা 1, পরেরটা 2। ঠিক আছে, এটাও যা এটাও তা, একই জিনিস। ঠিক আছে, কোনো দেখবেন কোনো কোম্পানিতে এভাবে অ্যারে তৈরি করে, কোনো কোম্পানিতে এভাবে অ্যারে তৈরি করে। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস দুটেই, কোনোটা ইয়ে না আর কি, খারাপ না। এখন যেটা আপনার টিম লিডার যেটা প্র্যাকটিস করে আপনাকে সেটা করতে হবে, দ্যাটস অল। ওটা তো স্যার কম তারপর আপনি যখন টিম লিডার হয়ে যাবেন, আপনি যেটা বলবেন আপনার জুনিয়রও তাই করবে। বলেন স্যার মনে হচ্ছে এটা কম ডাটা নিয়ে কাজ করে। এটা না একই, এখানেও আপনি আনলিমিটেড ডাটা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আনলিমিটেড বলতে কি, কত ডাটা রাখবেন? হ্যাঁ বলেন। আর একটা লেকচার সিস্টেম প্রফেসর হ্যাঁ, তো উনি বললো যে মানে এখানে উনি করে বাট এখানে কম ডাটা নিয়ে এমনিতে কাজ করা হয় আর কি। এটা কাজ করে বেশি ডাটা নিয়ে এমনিতে কাজ করে। বাট এমনিতে কম ডাটা নিয়ে কাজ হ্যাঁ। করে, এটা কম ডাটা নিয়ে কাজ করে। তাহলে এভাবে রাখতে পারেন আর কি। আচ্ছা, এবার যদি বলে আউটপুট কি আসবে দেখি, 10, 20, 30 আসে কিনা? কি আসছে? 10, 20, 30, তাই না? তো আমি এভাবে এখন দেখেন, আমি মনে করেন ফর লুপের মাধ্যমে না দিয়ে এখন এভাবে দিলাম ডাটা 5, আউটপুট কি আসবে? আনডিফাইন্ড। বেসিক্যালি যখন আমি কোনো অ্যারের ইন্ডেক্স, এখানে কি ইন্ডেক্স বলে দেওয়া হচ্ছে না? এগুলো কি ইন্ডেক্স না ভ্যালু? ভ্যালু, এগুলো ভ্যালু। হ্যাঁ, যখন আমরা এভাবে অ্যারে ডিক্লেয়ার করার সময় ডাটা রেখে দিব, এগুলোকে ইন্ডেক্স বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি? ভ্যালু। সো তখন এখানে কি আপনি ইন্ডেক্স বলে দিচ্ছেন? যখন ইন্ডেক্স বলে দিবেন না, তখন ইন্ডেক্স শুরু হবে কোথা থেকে? 0 থেকে। সো 0, 1, 2, 3, 4, 5 এভাবে আনলিমিটেড। অ্যারের সাইজও ফিক্স করে দেওয়া যায়, ওটা আরো অ্যাডভান্স বিষয়ের দিকে যাচ্ছি না। আপনাকে শুধু এতটুকু জানলেই হবে এখন অ্যারে কিভাবে তৈরি করে, অ্যারের মধ্যে কিভাবে ডাটা রাখে। আমরা অ্যারে তৈরি করতে পারতেছি, ডাটা রাখতে পারতেছি, অ্যারে তৈরি করার সময় ডাটা রাখতে পারতেছি। ঠিক আছে, আর যখন ইন্ডেক্স বলে দেয় না, তখন ইন্ডেক্স শুরু হয় কত থেকে? 0 থেকে। আর কোন একটা অ্যারের মধ্যে কতগুলো ইন্ডেক্স আছে সেটা বের করার একটা ওয়ে আছে। মনে করেন একটা অ্যারে, এর মধ্যে কতগুলো ইন্ডেক্স আছে সেটা বের করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার লেন্থ প্রপার্টি ইউজ করতে হয়। লেন্থ, যেমন মনে করেন আমি এখানে যদি বলি ডাটা, এটা রেখে দিই এভাবে, ধরে বলে দিলাম ডেটা ডট লেন্থ। সো দিস লেন্থ প্রপার্টিটা রিটার্ন করবে যে অ্যারের মধ্যে কতগুলো ইন্ডেক্স আছে। এইটা জানাটা খুব দরকার, একদম বেসিক জিনিস, বহুত কাজে ইউজ হয়। কোন একটা অ্যারের মধ্যে কতগুলো ইন্ডেক্স আছে ততবার আপনি কাজটা করবেন। ঠিক আছে, স্যার এটা কি পিএইচপি স্যার প্রিন্টার আমরা কাজ করে? না না না, প্রিন্টার এটা লেন্থ, কতগুলো লেন্থ আছে। এখন মনে করেন অ্যারের মধ্যে কতগুলো ইন্ডেক্স আছে, এখানে কিন্তু একটা কনফিউশনের বিষয় আছে। এখানে ইন্ডেক্স আছে কয়টা বলেন তো? ইন্ডেক্স শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। এখন ইন্ডেক্স কিন্তু এখানে 3টা, সে আউটপুট দিবে কত? 3। কত আসছে? 3 আসবে। বাট ইন্ডেক্স নাম্বার কত সর্বোচ্চ? ইন্ডেক্স নাম্বার কিন্তু সর্বোচ্চ 2, কিন্তু ইন্ডেক্স আছে কয়টা? 3টা, 0, 1, 2। এই জায়গাটা কিন্তু অনেকে গন্ডগোল করে। যেমন আমি যদি এইভাবে বলি, মানে 10, 20, 30, 40, 50, এখানে সর্বোচ্চ ইন্ডেক্স কোনটা? 4, 0, 1, 2, 3, 4 ইন্ডেক্স। যদি বলা হয় যেখানে ইন্ডেক্স কয়টা আছে, তখন অনেকে বলে 4টা, 0 থেকে 4 এরকম ভাবে। ইন্ডেক্স কিন্তু এখানে কয়টা? 5টায়, 1,
2 3 4 5 5টা ইন্ডেক্স, বাট সর্বোচ্চ নাম্বার কত? 4। আচ্ছা, এই জিনিসটা আমরা সো লেন্থ প্রপার্টির মাধ্যমে আমরা কি বের করতে পারতেছি? কোন একটা অ্যারের মধ্যে কতগুলো ইন্ডেক্স আছে সেটা বের করতে পারতেছি, টোটাল নাম্বার অফ ইন্ডেক্স। আচ্ছা, এখন এখান থেকে আপনি চাইলে ইও বের করতে পারেন, কিন্তু সর্বোচ্চ নাম্বার কত ইন্ডেক্সে। বাট যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে হয় সেক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না। সো দেখেন, যখন কোনো একটা অ্যারের ইন্ডেক্স, এগুলো কি সংখ্যা, আপনার পিএইচপি তে পড়ছি না, অ্যারে কত ধরনের হয়? 3 ধরনের, নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো এটা হচ্ছে কি আমার নিউমেরিক অ্যারে। যখন কোনো একটা অ্যারের ইন্ডেক্স হবে কি সংখ্যা, 1 2 3 4 10 20 30 এরকম, সেটা হবে কি নিউমেরিক অ্যারে। সেম জিনিসটা আবার অ্যাসোসিয়েটিভ হতে পারে, তাই না? যেমন মনে করেন আপনারা একটা অ্যারে তৈরি করছেন না, সেখানে আপনাদের ইন্ডেক্স ধরে ধরে আপনাদের কিছু পার্সোনাল ডাটা রাখেন, সবাই নিজে নিজে রাখবেন। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে যেমন কিভাবে রাখবেন? যেমন মনে করেন আমি বললাম var data is equal to এইটা, এবার বললাম যে ডেটা নেম is equal to মেহেদি হাসান, ডেটা age সরি কোনো সমস্যা নেই, এটা তো ভেরিয়েবল, এর যে কোনো কিছু হতে পারে। এখানে আমি এক্স দিলেও কোনো সমস্যা নাই, তাহলে সব জায়গায় কি দিতে হবে? এটা ভেরিয়েবল, আর কিছু না। এভাবে অ্যারের মধ্যে ইন্ডেক্স, এখন এই যে এখন ইন্ডেক্স গুলো কি কোনো সংখ্যা হচ্ছে না, ক্যারেক্টার, তাই না? সো এটাকে কি বলা হয়? অ্যাসোসিয়েটিভ অ্যারে, রাইট। দিস ইজ কল্ড অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো এবার মনে করেন যে ডকুমেন্ট ডট লেন দিলাম। আচ্ছা, আমি এগুলো আপাতত এটা একটু কমেন্টস করে রাখি, এটা তুলে দেই। তাহলে এখন মনে করেন সিচুয়েশনটা খেয়াল করেন এরকম। তাহলে ডাটা ডট লেন্থ এটা ইউজ করবো না, বেসিক্যালি আমরা ইউজ করবো ফরেন লুপটা। সো হোয়াট শুড বি দ্য আউটপুট ইজ, বলেন? সবগুলো সিরিয়ালে আসবে না? মেহেদি হাসান 20 ঢাকা বাংলাদেশ ফোন নাম্বার। আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন মেহেদি হাসান 20 ঢাকা বাংলাদেশ সবগুলো ভ্যালু দেখাচ্ছে না? সেটা হচ্ছে কি আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর এটা হচ্ছে নিউমেরিক অ্যারে। ঠিক আছে, ফাইন। সো আমরা কিভাবে অ্যারে তৈরি করি? 2D অ্যারেটা এখানে প্র্যাকটিস খুব কম হয় জাভাস্ক্রিপ্টে, ওদিকে যাচ্ছি না। নিউমেরিক অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখেন, এই দুইটা দিয়েই শেষ করতে পারবেন না, 2D অ্যারে লাগবে না এখানে। ঠিক আছে, সো এটা একটা অ্যারের বিষয় ছিল। তার মানে আপনি অ্যারে তৈরি করতে পারেন, অ্যারের মধ্যে ভ্যালু রাখতে পারেন, অ্যারে থেকে আপনি সিঙ্গেল ভ্যালু বের করতে পারেন, সব বের করতে পারেন, তাই না? এবার দেখেন, সো
এরপরে আমাদের আলোচনা ছিল ফাংশন, রাইট? ফাংশন। সো ফাংশন সম্পর্কে আমরা আলোচনা করে দেন আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে যাব জাভাস্ক্রিপ্ট দিয়ে, এবং দেখবেন সুন্দর সুন্দর কাজ করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, তখন কিন্তু একটু একটু ভালো লাগবে। সো ফাংশন সম্পর্কে বলার কিছুই নাই, শুধু সিনটেক্সটা দেখেন, কারণ শফিউল আলম স্যার ফাংশন নিয়ে কথা বলছে, তাই না? আচ্ছা, ফাংশন হচ্ছে বেসিক্যালি একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটাকে কি করা যায়, বারবার রিউজ করা যায়। ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ফাংশনকে কি করতে হয়, কল করতে হয়। ফাংশনের দুইটা পার্ট এবং ফাংশন দুই টাইপের হতে পারে। দুইটা পার্ট কি কি? হ্যাঁ, ডেফিনেশন, কলিং। আর দুইটা টাইপের হয়, টাইপ দুটো কি কি? বিল্ট ইন আর ইউজার ডিফাইন্ড, রাইট। সো ফাংশন কিভাবে লিখতে হয়, শুরু করতে হয় ফাংশন দিয়ে, এরপর দিতে হয় কি, ফাংশনের নাম। আমি বললাম যে লাইক ডেমো, দিস ইজ এ ফাংশন। সো এটাকে বলা হচ্ছে কি ফাংশনের কলিং, তাই না? হ্যাঁ, ফাংশনের কলিং না এটা? জি স্যার বললেন কেন? আচ্ছা, এটা হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন, রাইট। এখানে বললাম যে লাইক ডকুমেন্ট ডট রাইট হ্যালো ফাংশন। আচ্ছা, উপরে সব কমেন্টস করা আছে, তাই না? সো ডকুমেন্ট ডট রাইট হ্যালো ফাংশন, এটা আউটপুট আসবে না? হ্যাঁ, কি আসছে? কিছুই না। কারণ এটা হচ্ছে কি, কারণ ফাংশনের ডেফিনেশন থেকে লাভ নাই, ফাংশনকে কি করতে হয়? আচ্ছা, ফাংশনের ডেফিনেশন এবং ফাংশনের কলিং। আচ্ছা, ফাংশনের ডেফিনেশন এবং ফাংশনের কলিং দুইটাই থাকতে হবে, তাই না? তারা হলে কি হবে না, ফাংশন কাজ করবে না। এখন ঘটনা হচ্ছে, আমি যদি এভাবে আউটপুট প্রোগ্রামটা রান করে আউটপুট কি আসবে? ডট 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 আসবে, তাই না? এই ডট 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 আসবে। আচ্ছা, এখন ডট উপরে নিচে স্পেস। সো বেসিক্যালি ফাংশনের ডেফিনেশন কোথায় আছে? উপরে। আর ফাংশনের কলিংটা থাকবে কোথায়? নিচে। সেখানে আমি বললাম ফাংশন কল করে কিভাবে? নাম ধরে, রাইট, ডেমো। সো দিস ইজ ফাংশন কলিং অ্যান্ড দিস ইজ ফাংশন ডেফিনেশন, রাইট? সো এবার আমি ফাংশনটাকে কল করলাম, সো নিঃসন্দেহে আউটপুট কি আসবে? হ্যাঁ। সো ফাংশনের ডেফিনেশন যেখানে থাকে আর ফাংশন যেখান থেকে কল হয়, আউটপুটটা বেসিক্যালি কোথায় তৈরি হবে, তাই না? দেখেন ফাংশনের ডেফিনেশনটা কোথায় ছিল? উপরে। উপরে। বাট আউটপুটটা কোথায় আসছে? লাইভ ক্লাস করা যাবে, একজন করতে চাচ্ছে যাবে, ইমেল অ্যাড্রেস পাঠাতে বলেন। লাইভ ক্লাস করতে গেলে তো কি হচ্ছে? ডেফিনেশনও হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি যতবার এই ফাংশনটাকে ইউজ করব কি আসবে? আউটপুট সেম, তাই না? আউটপুট আসবে সেম। সো এবার আমাদের টার্গেট হচ্ছে ফাংশনটাকে ডাইনামিক করা, ঠিক আছে? সাপোজ মনে করেন আমি এখানে যতবারই এটাকে কল করলাম ততবারই কি আসতেছে? একই জিনিস আসতেছে না, কারণ ফাংশনটা কি স্ট্যাটিক। তো মনে করেন আমি এখানে লিখে দিলাম যে সাপোজ এখানে একটা ভেরিয়েবল
নিচে এভাবে var is equal to so now এবার কি আসবে দেখেন 30 আসবে না হ্যাঁ 30 আসবে কিন্তু সো প্রবলেমটা হচ্ছে এখন যতবারই কল করা আছে ততবারই কত আসছে 30 সো আমি কিভাবে এটাকে ডাইনামিক করতে পারি দেখেন প্যারামিটার ইউজ করে ভেরি গুড আমি দিয়ে দিলাম এখানে x দিয়ে দিলাম y ফাংশনের এটা কি ডেফিনেশন তাই না ফাংশন ডেফিনের সময় এই স্কোপের মধ্যে আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করি তাদেরকে বলে প্যারামিটার কলিং এর সময় যা পাঠাই সেটা কি আর্গুমেন্ট সো যখন আমি এখানে x y ডিক্লেয়ার করে দিচ্ছি তখন এখানে এগুলো বলে দেওয়া দরকার নাই এই অবস্থায় যদি আমরা প্রোগ্রামটা রান করে দেখেন ফাংশনের ডেফিনেশনের সময় এখানে প্যারামিটার সেট করা আছে বাট কলিং এর সময় কোনো আর্গুমেন্ট পাঠানো হয় নাই আউটপুট কি আসছে নেন আমরা যদি এখানে বলে দিই 1,2 এখানে বলে দিলাম 100,90 এখানে বলে দিলাম 5,7 ফাংশন একই বার কি হবে এবার ভিন্ন ভিন্ন আউটপুট দেখাচ্ছে না ফাংশনে একটা বার আউটপুট দেখাচ্ছে কি ভিন্ন ভিন্ন একটা রিয়েলিস্টিক এক্সাম্পল দেখেন ওয়েব ইয়ের মতো আর কি রিয়েল লাইফের মতো মনে করেন আপনি ফাংশনের মাধ্যমে একটা ডিপ বানাবেন একটা ডিপ তৈরি করবেন সেটা কিভাবে একটা ফাংশন দিয়ে ফাংশনের নাম দিলেন সাপোজ ধরেন আমি এটাকে বন্ধই করে দিই সো এতটুকু অংশ আমি বন্ধ করে দিই ঠিক আছে তাহলে এবার আমাদের টার্গেট হচ্ছে ফাংশনের সিনট্যাক্স হলো না দেন ফাংশনের একটা রিয়েল এক্সাম্পল আমরা করার চেষ্টা করি চলেন সো মনে করেন আমি এখানে প্রথমে একটা ডিভ নিলাম ডিভের মধ্যে একটা আইডি সেট করে দিলাম ডিভের মধ্যে একটা আইডি সেট করে দিলাম বললাম বক্স 1 ঠিক আছে এখান থেকে কাজ শুরু হয়েছে উপরে কিছু উপরে সব কমেন্টস করা একটা পেজের মধ্যে আপনি সর্বোচ্চ 397টি স্ক্রিপ্ট ট্যাগ লিখতে পারবেন বুঝতে পারছেন বিষয়টা দুইজন হাসছে আর কেউ হাসে নাই 398টা কিন্তু যাবে না বুঝতে পারছেন ঠিক আছে এখন যেটা বলি সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন HTML এর কোন একটা এলিমেন্টকে আমি যদি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো কিছু করতে চাই প্রথমে তাকে ধরতে হবে আগে জাভাস্ক্রিপ্ট কিন্তু কেস সেনসিটিভ
লেখেন, আমি তারপর এক্সপ্লেন করার চেষ্টা করতেছি আমি কি লিখলাম এবং কেন লিখলাম। দাড়ি, কমা, ফুল স্টপ, ছোট হাতের, বড় হাতের ভালো করে লেখেন। আচ্ছা, সো লেখছেন এটা। এখন দেখেন বিষয়টা কিরকম হচ্ছে। সো আমরা কি করলাম এখানে একটু খেয়াল করি বিষয়টা। আমি প্রথমে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে কি করে দিলাম, একটা আইডি সেট করে দিলাম। এবার জাভাস্ক্রিপ্টের মধ্যে এসে প্রথমে এটা কি একটা ফাংশনের ডেফিনেশন, তাই না? দ্য কলিং আচ্ছা ঠিক আছে। তাহলে ফাংশনের ডেফিনেশনের মধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি ফাংশন ক্রিয়েট ডিভ নামে একটা ফাংশন তৈরি করলাম। এবার এর মধ্যে এই তিনটে কি প্যারামিটার এক্স ওয়াই জেড। সো প্রথম কথা হচ্ছে আপনি এই কোশ্চেনের অ্যান্সার আপনাকে কাছে থাকা লাগবে। আপনাকে যদি কেউ বলে যে জাভাস্ক্রিপ্ট থেকে আমি একটা HTML এলিমেন্টকে ধরতে চাচ্ছি, কিভাবে ধরতে পারবো? জাভাস্ক্রিপ্ট থেকে আমি যদি HTML এ কোনো একটা এলিমেন্টকে ধরতে চাই অনেকভাবে ধরতে পারি, বাট আমরা কোনটা দিয়ে ধরি? আইডি দিয়ে। আমরা HTML এলিমেন্টের আইডি দিয়ে ধরতে পারি। জাভাস্ক্রিপ্ট থেকে কোনো একটা HTML এর এলিমেন্টকে আপনি যদি ধরতে চান আপনাকে এখানে কি দিতে হবে? ওই এলিমেন্টের একটা আইডি দিয়ে তারপরে কোন ফাংশনটি ইউজ করতে হবে? গেট এলিমেন্ট বাই আইডি। এর মধ্যে কি দিয়ে দিবেন? যাকে ধরতে চান তার আইডি। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে জাস্ট একটা মেসেজ অ্যালার্ট করি, মেসেজ অ্যালার্ট করলাম যে সাপোজ ডিভ এলিমেন্ট, ওকে, তাহলে আউটপুট কি আসা উচিত? অ্যাকচুয়ালি ফাংশন তো কল করা হয় নাই, তাই না? সো ফাংশনটাকে কল করি। আমি এই লাইনগুলো একটু কমেন্টস করে রাখি, তাহলে ডিস্টার্ব করবে। আর এগুলোকেও কিছুক্ষণ সময়ের জন্য একটু ইয়া করে দিলাম। আপনাদের করা দরকার, আপনারা সবাই লিখছেন তো। আমি জাস্ট একটা একটা লাইন করে দেখলাম। তাহলে গেট এলিমেন্ট বাই আইডি, এই এটা কি ফাংশন, এর মধ্যে দিয়ে দিলাম এই জিনিসটা কি বলেন তো? ভেরিয়েবল না অপারেটর না কি? আরে এটা কি? এটা হচ্ছে কোন একটা HTML এলিমেন্টের আইডি, তাই না? বক্স 1। সো এবার আমি এই গেট এলিমেন্ট বাই আইডি এই ফাংশনের মধ্যে আর্গুমেন্ট হিসেবে যখন আমি কোনো একটা HTML এলিমেন্টের আইডি দিয়ে দিচ্ছি, এই ফাংশনটা ওই এলিমেন্টটাকে রিটার্ন করে, এবং সে যখন ওই এলিমেন্টটাকে রিটার্ন করলো সেটাকে আমি কি করলাম? এটা কি? এটা ভেরিয়েবল। তাহলে এই এলিমেন্টের মধ্যে কি থাকার কথা? এই ডিপটা থাকার কথা। বেসিক্যালি ডিপ এটা অবজেক্ট আর কি। দেখবেন আউটপুট কিরকম আসে। সো এই এলিমেন্টের এই ডিপের একটা কি অবজেক্ট আছে, মানে এই ডিপটাই সরাসরি চলে আসছে কোথায়? এই ভেরিয়েবলের মধ্যে। এবার এই ভেরিয়েবলটাকে আমি অ্যালার্ট করলাম, দেখি এর মধ্যে কি আছে। দেখলে তো কোনো সমস্যা নাই। সো ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন কি আছে? অবজেক্ট HTML, এটা কি এলিমেন্ট দেখতে পাচ্ছেন? তারপরে সে কাকে ধরছে? সে ডিপকে ধরছে, কিন্তু এই ভেরিয়েবলটাকে অ্যালার্ট করতেছি। এখন খেয়াল করেন, আমি এখানে মনে করেন আমি আরেকটা ট্যাগ দিলাম, লাইক সাপোজ h1, এর একটা আইডি দিয়ে দিলাম। আমি এখানে বললাম সাপোজ h1। এখন মনে করেন এখানে বক্স 1 এর জায়গায় h1 লিখে দিলাম। এখন আউটপুট দেখায় কি আসে? এবার সে কি ধরছে? হেডিং ধরছে না? কি আসছে? বোঝা যাচ্ছে বিষয়টা? যে গেট এলিমেন্ট বাই আইডি এই ফাংশন দিয়ে আমি কি করতে পারতেছি? আমি এর মাঝখানে মনে করি এখানে দিলাম এ নামের কোন এলিমেন্ট কি আছে? কি আছে? নাল। না পাইলে সে নাল রিটার্ন করতেছে। তো বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে এখন মনে করো আমি যদি এখানে ইয়া দেই, পি দেই, এই দিলাম, এবার কি আসবে? অবজেক্ট HTML প্যারাগ্রাফ এলিমেন্ট।
কি আসছে? মানে অ্যাকচুয়ালি তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে কি আসতেছে? ওই এলিমেন্টার একটা অবজেক্ট চলে আসতেছে সরাসরি, মানে ওই এলিমেন্টটাই চলে আসতেছে, এলিমেন্টটা চলে আসছে, সেটাকে আমি ধরলাম। বাস, এইটা একটা বিষয় গেল আর কি, যেটা আমরা কি করতে পারি, HTML-টাকে কিভাবে ধরলাম। হ্যাঁ, এবার দেখেন কারো কোনো কোশ্চেন আছে? তো document.getElementById এই ফাংশনের মাধ্যমে আমরা কোনো একটা এলিমেন্টকে ধরে তার আইডি দিয়ে ধরে ভেরিয়েবলের মধ্যে রাখলাম। রাখার পর এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, মানে কোশ্চেন কিন্তু একটা শেষ, এবং আমার মনে হয় অ্যান্সারও দিতে পারবেন আশা করি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে CSS এর কোনো একটা প্রপার্টিকে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে CSS এর কোনো একটা প্রপার্টিকে কি আমি দিতে পারবো HTML এলিমেন্টকে, মানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML এর একটা এলিমেন্টকে CSS এর কোনো প্রপার্টিকে দেওয়া যায়? যায়। কি বললাম দেখেন, কথাটা খেয়াল করেন, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML এর কোনো একটা এলিমেন্টকে কি দিবেন? CSS এর প্রপার্টি। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML এর কোনো একটা এলিমেন্টকে CSS এর একটা প্রপার্টি, এটা কি দেওয়া যায়? কি বলবেন? যায়, অবশ্যই যায়। কিভাবে দেওয়া যায়? দেওয়া যায় সেটা হচ্ছে, তার জন্য এই স্টাইল, এটা হচ্ছে একটা প্রপার্টি, এই প্রপার্টির মাধ্যমে। এই স্টাইল প্রপার্টিটা কার? জাভাস্ক্রিপ্টের না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা প্রপার্টি। আর হাইটটা কি? হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার, CSS এর প্রপার্টি। এখানে একটা জিনিস লক্ষণীয় দেখেন, আমরা যখন নরমাল CSS এ লিখতাম আমাকে কি লিখতে হতো? ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, এভাবে, তাই না? বাট যে সমস্ত CSS এর প্রপার্টি 2 অক্ষরের, জাভাস্ক্রিপ্টে তাদের লিখতে হয় ক্যামেল কেজে। রুলস, যেমন মনে করেন বর্ডার রেডিয়াস কিভাবে লিখবেন? আর বড় হাতে একসাথে আর কি, মাঝখানে কোনো হাইপেন টাইপের নাই, ঠিক আছে? ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি সব হবে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দিবেন? আপনাদেরকে যদি কেউ বলে যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে HTML এর কোনো একটা এলিমেন্টকে CSS এর কোনো প্রপার্টিকে দেওয়া যায়? হ্যাঁ, যায়। তার জন্য কি লাগে? জাভাস্ক্রিপ্টের একটা প্রপার্টি আছে, তার নাম হচ্ছে কি? স্টাইল। এই স্টাইল প্রপার্টির মাধ্যমে দিতে হয়। যেমন দেখেন, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে ডিভের একটা অবজেক্ট, অবজেক্টের সাথে, তাই না? এই যে দেখলাম কিছুক্ষণ অবজেক্ট HTML কি ছিল? ডিভ এলিমেন্ট। এই ক্ষেত্রে তো ডিভ এলিমেন্ট, কারণ এখানে কিসের আইডি আছে? ডিভের আইডি আছে না? তাহলে কি আসবে? অবজেক্ট HTML ডিভ এলিমেন্ট। সো ডিভ এলিমেন্টের মধ্যে এটা কি? স্টাইল একটা প্রপার্টি। তো স্টাইল প্রপার্টিটা যখন আপনি এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করে দিলেন, তখন এই স্টাইলের মাধ্যমে আমি কি দিতে পারতেছি? হাইট। এই স্টাইলের মাধ্যমে এই ডিপটাকে আমি কি দিতে পারি? বেসিক্যালি এই ভেরিয়েবলের মধ্যে ডিপটাই আছে, তো স্টাইলের মাধ্যমে এই ডিপটাকে আমি হোয়াইট দিতে পারতেছি, স্টাইলের মাধ্যমে এই ডিপটাকে আমি কি দিতে পারতেছি? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো বেসিক্যালি এখানে এই কাজটা কেন করলাম? আমি যদি এভাবে বলি, দেখেন, মনে করো আমি এটা দিলাম না, প্লাস এটা দিলাম না, হ্যাঁ, এভাবে দিলাম না, আমি এখানে ফাংশনটা কল করলাম, এখানে পাঠিয়ে দিলাম 10, 20 এবং পাঠিয়ে দিলাম যে সাপোজ ধরেন ব্ল্যাক, 10, 20 এবং ব্ল্যাক। তাহলে কি হবে? ডিভের হাইট কত হবে? এই 10 রিসিভ করবে কে? X, 20 রিসিভ করবে কে? Y, আচ্ছা, আর Z রিসিভ করবে কি? ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রিসিভ করবে। তাহলে এখন হাইট সমান X, X এর মধ্যে কত আছে? 10। তাহলে হাইট সমান 10 দিলে মিনিংফুল কিছু হয়? 10 এর পরে কি দিতে হয়? পিক্সেল, তাই না? সো 10 পিক্সেল। এখন পিক্সেলটা কিভাবে দিবেন? পিক্সেলটা তো আর আসবে না এভাবে। সো পিক্সেলটার জন্য আমি কি করে দিলাম? এখানে এক্সট্রা তো আছেই, এখন জাভাস্ক্রিপ্টে কনকেট করব সাইন কি? প্লাস। তা আমি স্ট্রিং এর মধ্যে কি লিখে দিলাম? এবার বুঝতে পারছেন এটা কেন লেখা হয়েছে? 10 এত পিক্সেল, 20 এত পিক্সেল। তাহলে জেড এর মধ্যে পিক্সেল দেওয়া উচিত ছিল না? কেন? কারণ কখনো লেখেন কালার সমান রেড পিক্সেল, হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন দেখেন ঘটনা কি ঘটে। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন কি হয়ে গেছে? ডিভ হয়ে গেছে।
ফাংশনের মাধ্যমে। এবার মনে করেন আমি এখানে দিলাম যে লাইক 100, এখানে লিখলাম 200, কে গেছে? আপনি এখানে মনে করেন দিলেন 600, এখানে দিলেন 200, রেড হয়ে গেছে ঠিক। আপনি এখানে দিলেন মনে করেন ব্ল্যাক না দিয়ে আপনি এখানে দিয়ে দিলেন রেড, ঠিক আছে। এখন মনে করেন আমি যদি ফাংশনটা কল করি আর প্যারামিটার গুলো দিয়ে দেই, সে কি তৈরি করে ফেলবে? বোঝা যাচ্ছে না আমার কথা? কি রিয়েল এক্সাম্পল পাইছেন যেটা দিয়ে কি হয়? কালারিং হয়। মানে এখানে দিলাম 100, এখানে দিলাম 200, কালার দিলাম রেড, এখানে দিলাম 200, এখানে দিলাম 100, কালার দিলাম মনে করেন ব্লু। ডিমের বর্ণ বৈশক বয়ে যাবে। এবার কত ডিপ লাগবে বলেন? এবার সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন পরেরটা আসলো না কেন? ব্লুটা আসতে পারে, রেডটা আসে নাই কেন? হ্যাঁ, এখানে একটা কাহিনী আছে। বেসিক্যালি জায়গাটা কোনটা? জায়গা তো এক জায়গায় আছে, একটার মধ্যে আছে। মনে করেন সাপোজ এখানে দিলাম আমি লাইক 200, এখানে দিলাম 100, আবার এখানে হ্যাঁ 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 এটা কি হওয়া লাগবে? এখানে মনে করেন দিয়ে দিলাম যে লাইক 100, 200 না, 200 দিলে তো বোঝা যাবে না। 50, হ্যাঁ 50। এটা তো কারণ ডিপ আমার কয়টা এখানে? তাহলে আপনার যে কাজ করতে চান আপনার ডিপ লাগবে কি? মাল্টিপল ডিপ লাগবে, তাই না? তাহলে এই এখানে যে ধরছেন এখানেও কি আসবে? এখানেও আসবে আপনার আর্গুমেন্ট, আর্গুমেন্ট দেওয়া লাগবে। এখানে আর্গুমেন্ট দিয়ে করা যাবে না। এখানে কি? এখানে আসবে আপনার ভেরিয়েবল। এটা আইডি আছে না, সরাসরি র আইডি। এখানে আপনি একটা ভেরিয়েবল পাস করবেন, তাহলে কিন্তু কাজটা হবে। হ্যাঁ, আইডি ডিফাইন হবে। বাট তারপরে কিন্তু সে দেখছেন প্রথমটাকে সে কি করতেছে? ওভাররাইটই করে দিচ্ছে। ক্রিয়েট ডিপ 200, 100, সে কিন্তু পরেরটা নিচে, খেয়াল করছেন? তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা ডিসিশন নিতে পারি। তার যে আউটপুট, তার যে ক্যারেক্টার, তার যে বিহেভিয়ার, ডিসিশনটা কি? ডিসিশনটা হচ্ছে যেটা যখন এখানে আমি এই ডিপটা তো ফিক্সড, সো প্রথমটা পরেরটা দিয়ে কি হয়ে যাচ্ছে? ওভাররাইট হয়ে যাচ্ছে, রাইট। আমরা সরাসরি এলিমেন্টের মধ্যে কাজ করতেছি না, এই জন্য ওভাররাইট হয়ে যাচ্ছে প্রথমটা পরেরটা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এক্ষেত্রে আপনাকে কি লাগবে? ভিন্ন ভিন্ন হ্যাঁ হ্যাঁ ভিন্ন ভিন্নটাকে কল করা যাবে। এটা দেখেন, মনে করেন হ্যাঁ আউটপুট দেখাবে না। আপনি কি করছেন? আপনি কি করছেন? ফাংশন কল করছেন না? আর ফাংশনের মধ্যে কি করা আছে? সেট করে দেওয়া আছে ডকুমেন্ট ডট রাইট। কিসের জন্য? স্ট্রিং আউটপুট দেখানোর জন্য, ঠিক আছে? বুঝি না, আবার বলেন। প্রপার্টি, হ্যাঁ HTML এর প্রপার্টি কোনটা? এটা একদম সবার শেষে, হ্যাঁ শুরুতে আর কি, শুরুতে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন উনি যেটা বললো যে একটা আরেকটা এক্সাম্পল করার জন্য যেখান থেকে আমরা মাল্টিপল ডিপ তৈরি করতে পারি, ঠিক আছে? ফাইন। সো তার জন্য এখন আমি কি করলাম? আর আবার আরেকটা আইডি নেওয়া লাগবে, বক্স 2। হ্যাঁ সেটা হচ্ছে হাইট ওয়ার তো কমাই দেওয়া। এখানে হাইট দেওয়া আছে 200, ওয়াইড দেওয়া আছে কত? 100। হ্যাঁ 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 রাইট। তো প্রথমে একটা কি হচ্ছে?
প্রথমে আপনার হাইটটা কত হয়ে যাচ্ছে? প্রথমে height হচ্ছে 200, হ্যাঁ, 100, রাইট, ওভাররাইট হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভ্যালু। পরবর্তীতে আরেকটা বেস স্যার, তাহলে পরেরটাকে ওভাররাইট করব। কোনটা? পরে যদি হ্যাঁ, পরেরটা লাস্টে তো হবে। আরেকটা দিলাম এখানে। এখানে যতই ছোট দেন আপনি, এখানে বেসিক্যালি গন্ডগোল লাগছে প্রপার্টিগুলো নিয়ে। বড় যদি এটা যে মনে করেন এখানে যে গন্ডগোলটা হয়েছে, দেখেন একটু খেয়াল করেন, এই ক্ষেত্রে প্রবলেমটা আর কি যদি একটু এক্সপ্লেন করি। না, ওটাও ব্যাপার না। মনে করেন আপনি এখানে একটা সিএসএস এর ক্লাস লিখবেন এভাবে স্টাইল দিয়ে, হ্যাঁ, এখানে সিএসএস মনে করেন লিখলেন ডট লাইক ডেমো, একটা ক্লাস লিখলাম, এখানে দিলাম হাইট মনে করেন 100 পিক্সেল, এখানেও দিলাম হাইট মনে করেন সাপোজ হাইট দেই 200 পিক্সেল। সো সে কোনটা পাবে বলেন তো? পরেরটাকে তো পাবে। এইভাবে আপনি অ্যাজিউম করতে পারেন, বাট এটা আরো একটা বেস্ট ওয়ে আছে, যে মনে করেন হাইট দিয়ে দিলাম, ওয়াইড দিয়ে দিলাম 200 পিক্সেল, এবার ব্যাকগ্রাউন্ড কালারটাও কি করে দেব? রেড। এবার আমি যদি সেম প্রপার্টিগুলোই আবার এখানে করি, হাইট দিয়ে দিই কত? হাইট দিয়ে দিলাম হাইট দিয়ে দিলাম ধরেন সাপোজ 300 পিক্সেল, ওয়াইড দিয়ে দিলাম 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কি? ব্লু। সো হোয়াট ইজ দিস গোয়িং টু ডু? সেগুলো পাবেন ওভাররাইট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিষয় আর কি। এখন আমি যদি আলাদা আলাদা ডিপ নিয়ে আলাদা আলাদা আইডি ধরে করি তাহলে হবে না। আমি মনে করেন এখানে আরো একটা ডিপ নিলাম, এটাকে কপি করে এখানে আরেকটা ডিপ নিলাম, দিলাম বক্স 2, ঠিক আছে, বক্স 2। তখন এখানে যদি আমি এবার আবার এভাবে করি, বক্স কি হবে? 2, ঠিক আছে। সো আমার এটাও থাকবে, ঠিক কিভাবে থাকে, আচ্ছা সমস্যা নাই। ডিপ এলিমেন্ট এটাকে 1 করে দেই, একটা দিলে ওভাররাইট হয়ে যাচ্ছে না। আমার এলিমেন্ট তো একটাই, একটা ডিপের মধ্যে আপনি একবার হাইট অ্যাপ্লাই করছেন 100, আবার হাইট অ্যাপ্লাই করছেন 200, কোনটা থাকবে? ডিপে তো আমার একটাই, তাহলে কি করা লাগবে? আলাদা আলাদা ডিপ নেওয়া লাগবে। সেম ভাবে এখানে কি বলে দেবো? হাইট বলে দিলাম কত? x, না এখানে একটা ঝামেলা হবে এভাবে করলে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, কারণ এখানেও তো একই ঘটনা ঘটবে। হ্যাঁ, ডিপ তো দুইটা আসবে, কিন্তু প্রপার্টিগুলো কি হবে? প্রপার্টিগুলো তো একই হয়ে যাবে, আবারও তো সেম একই কাজ হবে। তো আমাদের এখানে চিন্তা কর, লজিকটা একটু গন্ডগোল আছে। আগে সরানো না, এটাও করা যাবে। এটার জন্য আমাদের যেটা লাগবে ইভেন্ট লাগবে, ইভেন্ট। হ্যাঁ, মনে করেন অন ক্লিক ইভেন্ট নিয়ে এখন তো আলোচনা করুন, একটু পরে করবো, ঠিক আছে। জাস্ট ফাংশনের এক্সাম্পল দিতে এসে আমরা দেখাচ্ছিলাম যে একটা রিয়েল এক্সাম্পল কিভাবে করে। কারণ আমার কাছে মনে হচ্ছিল ওই 10, 20, 30, 40 যেগুলো করানো হচ্ছিল পরে ওটার চাইতে এটা একটু ডিফারেন্ট ছিল আর কি, যে ফাংশন দিয়ে কিন্তু আমরা একটা, এগুলোই কিন্তু রিয়েল এক্সাম্পল। ইন ফিউচার কিন্তু এগুলোই করতে হবে। HTML এর এলিমেন্টকে ধরে আপনাকে ভেরিয়েবল রাখতে হবে। জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল প্র্যাকটিস করছেন কেন? ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো রাখার জন্য না। এই প্রত্যেকটা ভেরিয়েবল হোল্ড করবে কি? কোনো না কোনো একটা HTML এর এলিমেন্ট, এবং সেই এলিমেন্টের মধ্য থেকে আপনি বিভিন্ন কাজ করে ফাইনালি আবার একটা কন্টেন্ট কোথায় আবার ভেরিয়েবলের মাধ্যমে HTML এর এলিমেন্টে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। হ্যাঁ, সো যাই হোক, আমরা এটা আপাতত কিছুক্ষণ সময়ের জন্য স্কিপ করি। আসবে তো, কিন্তু আমার কাজটা তো হলো না। আমার টার্গেট ছিল কি? ফাংশন একটাই, বাট এখন তো ডিপ দুইটা আসবে দুইটার কারণে। কিন্তু
আমার মেইন যে কাজটা সেটা হচ্ছে না, কারণ এই ভ্যালুগুলো তো আবার কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে, সবগুলো রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে আলটিমেটলি এটা হবে না, লজিকে গন্ডগোল আছে এখানে যেভাবে চিন্তা করা হয়েছে। আর্গুমেন্ট, হ্যাঁ এখানে কয়েকটা কাজ করবে, এখানে কয়েকটা কাজ করবে, তো এটা বেশি ক্লামজি হয়ে গেল। ঠিক আছে, ওটা তো হইল না, ফ্রুটফুলিও হইল না। ঠিক আছে, না তবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজ করা যায়, কিন্তু সরাসরি জাভাস্ক্রিপ্ট দিয়ে পারবেন না। জাভাস্ক্রিপ্টের সাথে একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ লাগবে, সেটা ডটনেট অথবা পিএইচপি। কিন্তু ওই আবার নর্মালি পিএইচপি দিয়ে যখন আমরা কাজ করি, সেটাকে সাবমিট করলে কি হয়, পুরো পেজটা রিলোড দেয় না। জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে পেজটা রিলোড দিবে না। ওকে, সো আমরা আচ্ছা এটা যেহেতু শুরু করছিলাম, এটা শেষ করে দেই, এটা শেষ করে দেই। হ্যাঁ, হাইট এক্স ওয়াই জেড প্লাস পিক্সেল, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো নাও এবার আমি একটা কল করলেও কয়টা আসবে, দুইটা ডিবি আসবে। ঠিক আছে, একটা কল করলেও ডিবি আসবে কয়টা, দুইটা ডিবি আসবে। এবার চেক করে রিলোড দেই, হ্যাঁ দুইটা আসবে, দুইটার কালার কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। সো দুইটার পার্থক্য যদি ধরতে চাই আমরা, তাহলে মাঝখানে একজন ভদ্রলোককে নিয়ে আসতে হবে। এবার দেখি কি হয়, এটা নিচে চলে আসতেছে একবারে, লজিকে গন্ডগোল আছে। ও না 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 দাঁড়ান দাঁড়ান, এখানে একটা তো হচ্ছে, দুইটা আসবে এখানে। বক্সটা দেখেন, ফাংশনটা কল হচ্ছে এখান থেকে, তাই না? ফাংশনটা কল হয়ে এখানে আসলো, এখানে এসে এক্স এর মধ্যে কত আছে, ওয়াই এর মধ্যে 100, জেড এর মধ্যে রেড। আচ্ছা, এখানে প্রথমে সে প্রথম এলিমেন্টটাকে ধরলো, এরপর সেকেন্ড এলিমেন্টটাকে ধরলো, তাই না? সো প্রথম এলিমেন্টের মধ্যে সেই কাজগুলো করে দিবে, এরপরে তো একটা ব্রেক দেওয়ার, ডট ডট আসার কথা। ইয়া এটা তো স্যার এইচটিএমএল স্যার আগে কাজ করতেছে না, উপরেরটা আগে দুটো দিকে আগে কাজ করতেছে। ও, এখানে আমি একটা ব্রেক দিছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাইট, নাও ইটস ওয়ার্কিং ওয়েল। ইয়া, থ্যাংক ইউ জোদাই। ঠিক আছে, সো আমাদের কি হয়েছিল বেসিক্যালি, কারণ হ্যাঁ জাভাস্ক্রিপ্টের এখান থেকে আমরা এখান থেকে এটা কাজটা করতে পারতাম না, সেখান থেকে তো সেটাই করলাম, বাট সেটাও কিন্তু হইল না। বাট হবে, এটা ছাড়াও করা যাবে, দেখি করা যায় কিনা। এটা ছাড়াই তো করতে হবে, তাহলে এখানে কি লিখবো, প্যাডিং দেওয়া লাগবে না। গুড, বেসিক্যালি হবে কি, ডকুমেন্ট ডট রাইট প্লাস মার্জিন, না না এটা তো মিনিংফুল হলো না। আমরা বেসিক্যালি ভেরিয়েবলের ইনার এইচটিএমএল অ্যাক্সেস করতে পারি এবং ভ্যালুতে অ্যাক্সেস করতে পারি, তাই না? আচ্ছা আচ্ছা, কাজ করবে না, কাজ করবে না, রাইট। এখানে আমরা ছোট্ট একটা কাজ করে দেখেন, এটা মার্জিন মার্জিন, ওয়াও, মার্জিন মার্জিন বটম কত দিব বলেন, দিয়ে দিলাম লাইক 10 পিক্সেল। আচ্ছা, এটা তো ডিরেক্ট ভ্যালু,
সো 10 পিক্সেল মার্জিন বটম এবার চেক করে দেখি ইয়া নাও ইটস ওয়ার্কিং বাট আমাদের আলটিমেট কাজটা কিন্তু যেটা আমরা চেয়েছিলাম যে ফাংশন থাকবে একটাই বাট ভিন্ন ভিন্ন ডিপ জেনারেট করবে সো সেটা আমরা ডিরেক্ট এভাবে হবে না একটা ফাংশন দিয়ে হবে আরো অনেক কাজ করতে হবে তার জন্য বাট আমরা যাতে ইভেন্টের মাধ্যমে আসি যে লাইক এখানে ক্লিক করলাম ক্লিক করলে কাজটা হবে সেক্ষেত্রে জিনিসটা আমাদের জন্য আরো পোর্টফোলিও হবে সো হোয়াট এভার ইট ইজ একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমরা যে কাজগুলো করলাম ফাংশনের ডেফিনেশন এবং ফাংশনের কলিং ঠিক আছে এবং ফাংশন কল করে কিভাবে আমরা একটা এলিমেন্টের অ্যাটিটিউড কন্ট্রোল করতে পারি ঠিক আছে ফাইন এখন ছোট্ট একটা কাজ করেন সেটা হচ্ছে ব্রেক দিব একটু পরে এই ছোট্ট কাজটা করার পরেই কারণ আমরা এখনো ইভেন্ট নিয়ে কাজ করিনি ওইটা অ্যাকচুয়ালি আসল জিনিস আমি কাজ করতে করতে মাঝখানে অনেক কিছু ফেলে রেখে চলে আসছি বুঝতে পারছেন 2-3টা ধাপ একটু একটা ধাপ একটু স্কিপ হয়ে গেছে দেখেন আমরা এবার ইভেন্টের সাথে পরিচয় হব সো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা প্রবলেমটা সলভ করবেন এখানে ফার্স্ট টাইমের মধ্যে কেউ একজন তার ফার্স্ট টাইম দিল সাপোজ মেহেদি লাস্ট টাইম দিল হাসান যখন সে সাবমিট বাটনে ক্লিক করবে এখানে কি চলে আসবে ফুল নেমটা চলে আসবে এই কাজটা আমরা পিএইচপি দিয়ে করছি তাই না হ্যাঁ এবার জাভাস্ক্রিপ্ট দিয়ে করব আমরা ঠিক আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করার জন্য কোনো ফর্ম টর্ম লাগবে না সিম্পলি এরকম একটা ডিজাইন তৈরি করে ফেলেন HTML একদম র HTML দিয়ে ঠিক আছে টেবিলটা ইউজ করে করতে পারেন আচ্ছা দেখেন তো আমরা আগে যা করছিলাম সব কমেন্টস করে দিচ্ছি সব কমেন্টস এবারে নিচে এসে আমরা যদি বলি টেবিল TRTD না প্রত্যেকটা জায়গায় আইডি দিবেন
পুরো টাইপ সাবমিট বাটন একটা দিলে হবে, এখানে কোনো ম্যান্ডেটরি না, বাট আমার আইডি লাগবে। হয়েছে না? একটু দেখে আসি ব্রাউজারে কি অবস্থায় আসে। আমার এরকম আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, সাবমিট। ওকে, হ্যাঁ কমপ্লিট। আচ্ছা দেখেন, তাহলে আমরা এরকম একটা আউটপুট দেখতে পাচ্ছি। এখন আমাদের টার্গেট কি? সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে? হ্যাঁ, এখানে সাপোজ কেউ লিখবে তার ফার্স্ট নেম, এখানে লিখবে লাস্ট নেম, সাবমিট বাটনে ক্লিক করলে এখানে ফুল নেমটা শো করবে। ঠিক আছে, এই এক্সাম্পলটা একটু ভালো করে করেন, কারণ এরপরে কিন্তু আমি আপনাদের ছোট্ট একটা কাজ করতে দিব। সো কিভাবে কাজটা হবে দেখেন। ঘটনা হচ্ছে এই লেআউটটা তো কমপ্লিট না, স্ট্রাকচারটা তো কমপ্লিট। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, আপনারা একটু কিছুক্ষণ সময়ের জন্য কি বলা হচ্ছে একটু খেয়াল করেন। ধরেন আমি ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার ওপেন করে আমি একটা ট্যাব ওপেন করলাম, ট্যাব ওপেন করে আমি কোনো কিছু টাইপ করছি, যেমন লাইক তাল হা ট্রেনিং সাপোজ, টাইপ করতেছি আর কি, কেমন ব্রাউজারের অ্যাড্রেস বারের মধ্যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল আমি টাইপ করতেছি। সো এই যে টাইপ করা হচ্ছে, এটার খুব সুন্দর একটা নাম আছে ওয়েবের ভাষায়, এর নাম হচ্ছে রিকোয়েস্ট প্রসেসিং। রিকোয়েস্ট প্রসেসিং, রিকোয়েস্ট প্রসেস করা শেষ, এবার আমি কি দিব? ইন্টার। এর সুন্দর একটা নাম আছে রিকোয়েস্ট সাবমিট। রিকোয়েস্ট প্রসেসিং শেষ, এখন কিছু করতেছি না, প্রসেসিং এখনো আন্ডার প্রসেসিং তার কাছে। ওয়েবের ভাষায় এটাকে বলা যায় কি? আন্ডার প্রসেসিং। যখন আমি এখানে ইন্টার দিয়ে দিলাম, রিকোয়েস্ট কি হয়েছে? সাবমিট হয়েছে। এটার নাম হচ্ছে, যখন ইন্টার দিলাম এটার নাম হচ্ছে রিকোয়েস্ট সাবমিট। রিকোয়েস্ট প্রসেসিং করলাম, রিকোয়েস্ট সাবমিট দিলাম, এবার আমার সামনে আমি একটা ভিউ দেখতে পাচ্ছি। ওকে, এবার যে পেজটা আমার সামনে আসলো, এখানে আসার পর এই যে মাউসের কার্সর নাড়াচ্ছে কে? ইউজার। ইউজার রিকোয়েস্ট প্রসেসিং এবং রিকোয়েস্ট সাবমিট করার পর তার ব্রাউজারে যা দেখতে পাচ্ছে এই সবগুলো কি HTML এর বিভিন্ন এলিমেন্ট থেকে আসছে না? এখন এখানে এসে একজন ভিজিটর মাউসের কার্সর দিয়ে যা করবে সবকিছুকে বলা হচ্ছে একটা ইভেন্ট। সো নতুন একটা বিষয় বা পুরাতন বা যেটাই বলেন, যে ইভেন্ট নামক একটা বিষয় সম্পর্কে কথা বলা হচ্ছে। আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আপনি ক্লিয়ার করে নেবেন যে অ্যাকচুয়ালি ইভেন্ট কি, ইভেন্ট কেন। হ্যাঁ, সো ইভেন্ট কি কেন এটা বলার জন্যই কিন্তু শুরু করলাম কোথা থেকে? রিকোয়েস্ট প্রসেসিং থেকে। রিকোয়েস্ট প্রসেসিং কমপ্লিট, রিকোয়েস্ট সাবমিট কমপ্লিট। ওকে, এখন কোথায় আসছে? ইভেন্টে আসছে। সো একটা পেজ আসার পর একজন ভিজিটর বা একজন ইউজার বা একটা ক্লায়েন্ট মাউসের কার্সর দিয়ে যা কিছু করবে সবই হচ্ছে ইভেন্ট। আমি মাউস ঘোরাচ্ছি, এটা একটা ইভেন্ট।
আমি স্ক্রল করে নিচে নামতেছি, এটা একটা ইভেন্ট। আমি এখানে ক্লিক করলাম, কোনো একটা ইনপুট এলিমেন্টের মধ্যে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আমি এখানে কোনো কিছু টাইপ করতেছি, এটা একটা ইভেন্ট। টাইপ করা শেষ, আমি এখানে ট্যাব দিয়ে সরা নিয়ে আসলাম, এটা একটা ইভেন্ট। আমি কোনো একটা HTML এলিমেন্টের উপরে মাউসের কার্সর রাখছি, এটা একটা ইভেন্ট। আমি ক্লিক করছি, এটা একটা ইভেন্ট। আবার ক্লিকও করে নেই, মাউসের কার্সর নিয়ে গেছি, আবার এখান থেকে সরা নিয়ে আসছি, এটা একটা ইভেন্ট। সো প্রত্যেকটা মুহূর্তেই একজন ভিজিটর মাউস কার্সর দিয়ে যা কিছু করবে সবই হচ্ছে কি একটা ইভেন্ট। কিছু করলেও ইভেন্ট, কিছু না করলেও ইভেন্ট। কিছু করলে বলবে কিছুই করে না, আর কিছু না করলে বলবে কি, মানে কিছু করলে বলবে যেটা করে। বিষয়টা এরকম যে আপনি মনে করেন 5 দিন বা 1 সপ্তাহ টুপি টুপি পরে একদম ভদ্রভাবে নামাজ পড়তে যাবেন মসজিদে 5 ওয়াক্ত। মানুষ বলে ঘটনা কি, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে কেন? নিশ্চয়ই কোথাও কিছু একটা করে আসছে। আবার আপনি নামাজ না পড়ে বাড়িতে ঘুরেন, কত বেয়াদব ছেলে, হ্যাঁ নামাজ পড়ে না, বুঝতে পারতেছেন? তা বললো যে করলেও দোষ, না করলেও দুটো এরকম আর কি, যে কিছু করলেও ইভেন্ট, কিছু না করলেও ইভেন্ট। সেইখানে আসছে, এখন ইভেন্টের মধ্যেই আছে। সো নাও এখন আমার কাজ কি, অ্যাজ এ ওয়েব ডেভেলপার, অ্যাজ এ ওয়েব ডিজাইনার, আমার কাজ হচ্ছে কোনো একটা ইভেন্টে তাকে একটু মজা দেওয়া। যেমন সাপোজ এই যে একটার পর একটা ইমেজ চেঞ্জ হচ্ছে, সে যখনই কার্সরটা এখানে আসলো, আমি দেখতে পাচ্ছি এই ইমেজটা চলে আসছে। এবং ইমেজটা দেখেন, আমি কিন্তু অনেক সময় ধরে দেখতে পারতেছি, একটা একটু নির্দিষ্ট সময় থাকতেছে। আমি যখন যে গাছের ইয়ার উপর নিয়ে যাচ্ছি, তখন কি আমার সেই ইমেজটা দেখাচ্ছে। সো হ্যাঁ, তাই না? এটা কি, এটা ইভেন্ট, একটা ইভেন্ট হুভার, এর নাম হচ্ছে অন মাউস ওভার। অন মাউস ওভারে একটা কাজ হচ্ছে। সো প্রত্যেকটা ইয়েই কি একটা ইভেন্ট। এখন মনে করেন এখান থেকে আমরা কন্টাক্টে যাচ্ছি, এখানে এসে কোনো কিছু করা হচ্ছে, সবই কি একটা ইভেন্ট। ফাইন। সো আমার কাজ হচ্ছে কোন ইভেন্টকে কাজে লাগিয়ে আমি ইউজারকে একটু মজা দিব। ওকে, সো নাও ফর দ্যাট যেটা করতে হয়, যে এখন সাপোজ ধরেন আমাদের সাইটে আসলাম, তাহলে আমাদের এখানে ইভেন্ট হবে কোনটা, এখানে ক্লিক করলে এটা একটা ইভেন্ট। সো এই ইভেন্টে আমি কি করব, ইউজারকে কোনো একটা মজা দিব। সো এখন এই ইভেন্টে আমি কিছু একটা করতে চাচ্ছি ওয়েব কন্টেন্টকে নিয়ে। তাহলে এবার সেকেন্ড কোশ্চেন, তো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, আপনাকে কোশ্চেন করবে ইভেন্ট কি বলেন তো, এর অ্যান্সার দিতে হবে আপনাদেরকে। এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ইভেন্ট কি। ফাইন, ইভেন্ট বললেন যে একটা ওয়েব পেজ আসার পর একজন ভিজিটর যা কিছু করবে সবই হচ্ছে ইভেন্ট। সো ঠিক আছে, তাহলে ইভেন্টে আমার লাভটা কি, ইভেন্ট বুঝে আমার লাভটা কি, বা ইভেন্ট করে লাভটা কি? লাভটা হচ্ছে যে আমি ইভেন্টে কোনো একটা কাজ করতে পারি। তো আমাদের এখানে ইভেন্টে ক্লিক করলে কি হবে, দুইটার নাম এক হয়ে ফুল নেম হয়ে যাবে। এখন HTML এর কোনো একটা এলিমেন্টের মধ্যে আমি কিভাবে একটা ইভেন্ট অ্যাটাচ করতে পারি। আপনি যদি এখানে ক্লিক করলে কিছু একটা করতে চান, এখানে ক্লিক করা এটা হচ্ছে কি একটা ইভেন্ট, বাট এটা যে একটা ইভেন্ট, এটা কি HTML এর এলিমেন্টটা জানে না? হ্যাঁ, জানেন হচ্ছে না আপনি ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, আপনি কি করবেন, আপনাকে একে জানাই দিতে হবে যে বাবা তোমার মধ্যে একটা এই জিনিসটা আসছে, তুমি এবার এটা করো। বুঝতে পারছেন বিষয়টা? সো ইভেন্ট আছে, বাট এই এলিমেন্টটাকে তো জানতে হবে যে না আমার মধ্যে একটা ইভেন্ট ঘটছে। সো এই HTML এর এই এলিমেন্টের মধ্যে কিভাবে আমরা একটা ইভেন্ট অ্যাটাচ করতে পারি। এবার সেকেন্ড কোশ্চেন এটাই যে হোয়াট ইজ ইভেন্ট এবং হোয়াই ইভেন্ট, ইভেন্ট কি এবং ইভেন্ট কেন, এটা কোশ্চেন গেল। এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে HTML এর একটা এলিমেন্টের মধ্যে কিভাবে আমরা একটা ইভেন্ট অ্যাটাচ করতে পারি। হাউ। তো ঠিক আছে, ফাইন, বুঝলাম। তো এটাও তো আমরা বুঝতে পারতেছি যে এটা ক্লিক করা একটা ইভেন্ট, বাট এটা যে একটা ইভেন্ট, এখানে যে ক্লিক করা হয়েছে এটা কি এলিমেন্টটা জানে না, তাকে তো জানাইতে হবে। ওই জানানোটাকে বলা হচ্ছে কি হাউ টু অ্যাটাচ অ্যান ইভেন্ট, তাই না, HTML এলিমেন্টের মধ্যে। সো প্রসেসটা দেখেন, HTML এর কোনো একটা এলিমেন্টের মধ্যে আপনি যদি ইভেন্ট অ্যাটাচ করতে চান, তাহলে কি করতে হবে, প্রথমে আগে এলিমেন্টটাকে ধরতে হবে। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা কত, তারপরে কি করব, এটাকে একটা
একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ভেরিয়েবলের মধ্যে রাখার পর কি করব, বাটন সো এটি কি স্যার আগে যে বাটন দেওয়া হয়েছিল যেটা কি বাটন এলিমেন্ট সো আমরা বাটন এলিমেন্টটাকে ধরে ভেরিয়েবলের মধ্যে রাখলাম। রাখার পর কি করা হচ্ছে, এলিমেন্ট ডট, এটা হচ্ছে কি আমার ইভেন্ট হ্যান্ডেলার, বা এই ইভেন্ট হ্যান্ডেলারকে আমি এই এলিমেন্টের মধ্যে কি করে দিলাম। সো যখন এতটুকু অংশ যখন এক্সিকিউট হবে, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, এই এলিমেন্ট আছে না, আইডি ধরে রাখলাম। সো এই এলিমেন্টের সাথে তাহলে কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে আপনি যদি কোনো একটা ইভেন্ট অ্যাটাচ করতে চান, তার জন্য যেটা করতে হবে, এলিমেন্টটাকে আগে ধরতে হবে, ধরে তারপরে সেখানে একটা ইভেন্ট হ্যান্ডেলার সেট করতে হবে। তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কিভাবে এলিমেন্ট অ্যাটাচ করবে, ইভেন্ট অ্যাটাচ করবেন কোনো একটা HTML এলিমেন্টে, প্রথমে আমরা বেসিক্যালি কাজটা 3 ভাবে করা যায়। আমি একভাবে বলতেছি, আর 2 ভাবে বলবো না। হ্যাঁ, বুঝাবুঝি তো কিছু নাই। দেখেন, ওই এলিমেন্টটাকে ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছেন, ঠিক আছে। রাখার পর এটা হচ্ছে কি অন ক্লিক, এদেরকে বলা হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার। এদের আরো একটা নাম আছে, ইভেন্ট অ্যাট্রিবিউট। হ্যাঁ, মনে করেন কোন একটা HTML এলিমেন্ট লাইক ইনপুট, এখানে আমি স্পেস দিয়ে এই যে ও লিখলাম, ও দিয়ে যত অ্যাট্রিবিউট আছে HTML এর সকল অ্যাট্রিবিউটকে বলা হচ্ছে কি ইভেন্ট অ্যাট্রিবিউট। এদের আবার একটা নাম আছে ইভেন্ট হ্যান্ডেলার। ইভেন্ট হ্যান্ডেলার। সো এই ইভেন্ট হ্যান্ডেলার দিয়ে, এই ইভেন্ট হ্যান্ডেলার আমরা সরাসরি মনে করেন যদি আমরা সরাসরি HTML এলিমেন্টের মধ্যে এইভাবে অ্যাটাচ করে দিতে পারি, যেমন অন ক্লিক। আবার এই ইভেন্ট হ্যান্ডেলারটা আমরা সরাসরি অ্যাটাচ না করে আমরা এইভাবেও কাজটা করতে পারি। আপনারা যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করবেন, বড় বড় সফটওয়্যারে কাজ করবেন, তখন এভাবে করতে হবে, ঠিক আছে। ডিরেক্ট HTML এলিমেন্টের মধ্যে ইভেন্ট অ্যাট্রিবিউট, তাহলে দেখেন বলবো না বলে দিলাম, কিন্তু এটা একভাবে ইভেন্ট অ্যাটাচ করা যায়। আমি যখন কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে ডিরেক্ট, এটা হচ্ছে কি ইভেন্ট অ্যাট্রিবিউট বা ইভেন্ট হ্যান্ডেলার, ইভেন্ট অ্যাট্রিবিউট অথবা ইভেন্ট হ্যান্ডেলার বলা হচ্ছে এদেরকে। সো আমি ডিরেক্ট HTML এলিমেন্টের মধ্যে ইভেন্ট অ্যাট্রিবিউটগুলো লিখে দিয়ে ইভেন্টটা অ্যাটাচ করে দিতে পারি, অথবা এলিমেন্টটাকে ধরে তারপরে ডট ওই ইভেন্ট হ্যান্ডেলারটা এখানে দিয়ে দিতে পারি। এভাবেও কিন্তু সেম একই কাজ। খেয়াল করেন, আমি এখানে লিখলাম অ্যালার্ট, HELLO হ্যালো ওয়ার্ল্ড। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, ক্লিক করলে কি আসবে, হ্যালো ওয়ার্ল্ড। কারণ এবার কিন্তু এখানে ক্লিক করলে একটা ইভেন্ট ঘটছে, সেটা তাকে আমি বলে দিছি যে এখানে ক্লিক করা মানে, এখানে কেউ ক্লিক করা মানে কি একটা ইভেন্ট ঘটতেছে এবং তোমাকে আমি বলে দিলাম এটা, এই যে এটা দিয়া। যখনই এটা দেখেন একটা স্পেশাল ফাংশন, এটাকে বলে অ্যানোনিমাস ফাংশন, অনেকটা রিকার্সিভ ফাংশনের মতো নিজে নিজেকেই কল করে। সো এর কিন্তু কোনো নাম নাই। সো বাটন ক্লিক, এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, HTML এর এলিমেন্টটা আছে, তাই না। সো HTML এর এলিমেন্টের মধ্যে আমি একটা ইভেন্ট হ্যান্ডেলার, এই মাঝখানে একটা ডট সাইন আছে। ডট সাইন মানে কি বলেন তো, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সাইন হচ্ছে কি ডট সাইন। PHP এর অবজেক্ট সাইন কি, ও গ্রেটার দেন সাইন, তাই না। অবজেক্ট ওরিয়েন্টেড PHP প্র্যাকটিস করছেন না তালা ট্রেনিং এ? আচ্ছা, গুড, ভেরি গুড, করবে ইনশাল্লাহ স্যার, অনেক ভালোভাবে ইনশাল্লাহ। এখান থেকে কোনো গ্যাপ থাকলে এখান থেকে সেটা সলিউশন হয়ে যাবে, দেখবেন। সো নাও PHP এর একটা অবজেক্ট সাইন আছে, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সাইন আছে ডট।
সো এই ভেরিয়েবলের মধ্যে আমি এই জাভাস্ক্রিপ্টের অবজেক্ট দিয়ে, এটা হচ্ছে কি বলেন তো, এটা কি ইভেন্ট হ্যান্ডেলার। এই ইভেন্ট হ্যান্ডেলারটা আমি এই ভেরিয়েবলের মধ্যে কি করে দিচ্ছি, অ্যাটাচ করে দিচ্ছি। যখন কোনো একটা ইভেন্ট হ্যান্ডেলার কোনো একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাটাচ হচ্ছে, তখনই কিন্তু ওই ইভেন্টটা যখন ওই ভেরিয়েবল ওই এলিমেন্টের মধ্যে ঘটবে, সে কি করতে পারবে, সেটাকে ক্যাচ করতে পারবে। আর ওই অবস্থায় আপনি কোনো একটা কাজ করতে পারবেন। মনে করেন আমি এখানে দিলাম এটা 1, এবার কাজ করবে। হ্যাঁ, এই ভেরিয়েবলের মধ্যে এলিমেন্টটা নাই, তাই না? সো এভাবে বিষয়টা। আবার সেম জিনিসই মনে করেন আমি এভাবে না করে এখানেও সরাসরি বলে দিতে পারতাম, এই যে সাবমিটের মধ্যে এই বাটনটা ক্লিক করে ঘটনা করতেছিল না, তো আমি এখানে বলে দিতে পারতাম যে লাইক অন ক্লিক অ্যালার্ট হচ্ছে HELLO হ্যালো ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি হ্যাঁ, সো সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন ক্লিক করলাম, আউটপুট শুড বি কি সেম। সো বেসিক্যালি যেটা প্র্যাকটিস করা হচ্ছে তালহা ট্রেনিং এ এখন, সেটা হচ্ছে কি, হ্যাঁ যাবে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না, আপনাদের জাভাস্ক্রিপ্টের ডেফিনেশন কি বলতে পারবেন? হ্যাঁ, প্রথম আজকে থেকে, হ্যাঁ 2-3 বছর আগে আপনাদের একবার বলছিলাম, বলতে পারবেন কেউ? বাসায় যে ভুল করে কেউ দেখছিলেন? আসলে আপনাদের সামনে আমরা চিল্লে কথা বলে এটা হুদাই আসলেন, বসলেন, গপ্প টপ্প করলাম, একটু লিখলাম, একটু পড়লেন, চলে গেলেন, শেষ। তাহলেই তো ভালো হয়। কত এনার্জি লস হচ্ছে জানেন, আয় কমতেছে যে কথা বলতেছি। আপনি তো চুপচাপ বসে আছেন, বলতেছেন গরম লাগে, ঠান্ডা লাগে, কখন শেষ হইব, ব্রেক দেয় না কেন? সো আমি কাজটি এভাবেও করতে পারি, আমি কাজটি এভাবে করতে পারি। এখন কোনটা ভালো? যদি আপনাকে কেউ কোশ্চেন করে কি বলবেন? যদি কোনোটা খারাপ হতো তাহলে কি সে বানাইতো? এক এক পরিবেশ এক এক যায়। মনে করেন কাউকে তো দেখতেছি না, একমাত্র আমিই আছি, এই যে এটা পড়ছি, আপনাকে যদি বলে এই পোশাকটা ভালো না খারাপ, আপনি কি বলবেন? খারাপ। শীতের দিন আপনি এটা ছাড়া বেরোয়েন, হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা? কোনো জিনিসই খারাপ না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, যখন যেটা দরকার তখন সেটা নিব। সো অ্যাকচুয়ালি আরো একভাবে আছে, ওটা একটু বেশি কঠিন আর কি, ওটা গেলাম না। সো অন ক্লিকে আপনি সরাসরি HTML এলিমেন্টের মধ্যে ইভেন্ট অ্যাট্রিবিউট ইউজ করে ওই পার্টিকুলার ইভেন্টটাকে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। আবার সরাসরি এভাবে কি আইডি দিয়ে ধরেও, এলিমেন্ট আইডি দিয়ে ধরে এভাবে কাজ করলেন, ঠিক আছে, এভাবেও করতে পারেন। আপনি যখন অনেক বড় কাজ করবেন তখন করা হয় এভাবে, আর যখন ছোট ছোট কাজ করবেন তখন করবেন কিভাবে? এভাবে। ফাইন। এখন আমার কাজ কি? এখানে এসে আমার কাজ হচ্ছে প্রথমে, আগে এই কাজটা হয়েছে আপনাদের, ইভেন্টে অ্যাটাচ হয়, ইভেন্ট অ্যাটাচ হয়েছে, ফাইন। এবার মনে করেন এখানে এসে আমি এখানে মনে করেন অ্যালার্ট তো আমার কাজ না, আমি জাস্ট চেক করে দেখলাম যে এখানে ক্লিক করলে আমি ফাংশনের মধ্যে আসি কিনা, রাইট? এটা আমি কি করে দেখলাম? চেক করে দেখলাম। সো নাও এখন আমার টার্গেট কি? হ্যাঁ আমি বুঝতে পারতেছি, যখন আমি এখানে ক্লিক করব তখন আমি কোথায় আছি? এই ফাংশনের মধ্যে আছি। এখানে আপনি তাকে যা বলে দিবেন সে সেই কাজই করবে। এখানে যখন ক্লিক করা হচ্ছে, এই ইভেন্টটাকে আমি এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করে দিলাম, অ্যাটাচ করলে এখানে ফাংশনের মধ্যে এখানে তাকে একটা কাজ বলে দিবেন, যা বলবেন তাই করবে। কি বলবেন? মনে করেন আমি বলতে চাচ্ছি যে না ঠিক আছে, যে এখানে ক্লিক করলে এইটা আর এটার দুইটা, এখানে যা ইনপুট দিবে আর এখানে যে ইনপুট দিবে সেটাকে নিয়ে এখানে ফুল নেম করবে, এটা তো আমার কাজ। সো তার মানে এখানে যে ইনপুটটা দিচ্ছে সেই ইনপুটটা আমার লাগবে, এখানে যে ইনপুটটা দিচ্ছে সেটাও আমার লাগবে, দুইটাকে দিয়ে আমি কনক্যাট করে পাঠাই দিব কোথায়? এখানে পাঠাই দিব। তাহলে এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে HTML এর কোনো একটা ইনপুট এলিমেন্ট থেকে, HTML এর কোনো একটা ইনপুট এলিমেন্ট থেকে জাভাস্ক্রিপ্ট মাধ্যমে আপনি কিভাবে তার ভ্যালু নিয়ে আসতে পারেন, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট থেকে HTML এর কোনো একটা ইনপুট এলিমেন্টের ভ্যালু কিভাবে নিয়ে আসা যায়, তাই না? হ্যাঁ।
সো ওই সূত্র কিন্তু একটাই, আপনি জাভাস্ক্রিপ্ট থেকে HTML এলিমেন্টের যাই কিছু করেন আগে কি করতে হবে, তাকে ধরা লাগবে, ধরে না হয় তার কাজ করবেন। সো ধরার জন্য সূত্র কি, আইডি, হ্যাঁ এর আইডি কি ছিল, ফার্স্ট নেম। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি কি ফার্স্ট নেম। সো ফার্স্ট নেম দেওয়ার পর এখন আমি কি নিব, আমি তার ভ্যালু নিব। ভ্যালু নিয়ে কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। দেখেন তো কি করা হচ্ছে এখানে, আচ্ছা একটু খেয়াল করেন তাহলে এখানে কি হচ্ছে, ফার্স্ট নেমে যে ভ্যালুটা দেওয়া হবে ওটা রিলোড দিলে আসবে কেন, আমি যখন এখানে ক্লিক করব তার আগে তো আসবে না। রিলোড দেওয়া একটা ইভেন্ট, বাট ওই ইভেন্টটাকে আমি কোথাও ডিক্লেয়ার করছি ডকুমেন্টের মধ্যে না, আমি ডিক্লেয়ার করছি কোন ইভেন্টটা, শুধুমাত্র এখানে ক্লিক করলে যে ইভেন্টটা হবে সেই ইভেন্টটা। খেয়াল করেন। সো প্রথমে কি করা হচ্ছে এখানে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই ফাংশন দিয়ে আমরা জানি কোন একটা HTML এলিমেন্টকে ধরার কাজে ব্যবহার করা হয়। সো আমি এটাকে ধরলাম, ধরে তারপরে কি ইউজ করলাম, ডট ভ্যালু। ডট ভ্যালুটা কেন ইউজ করলাম, বেসিক্যালি এইখানে যেটা লিখবে সেই জিনিসটা এই ইনপুট এলিমেন্টের কি ভ্যালু না। আবার মনে করেন জিনিসটা যদি এরকম হয়, যেমন মনে করেন আমি এখানে, তাহলে কি হচ্ছে এই ভ্যালুটা এখানে যা লিখবে সেই ভ্যালুটাকে আমি নিলাম। সো কোন একটা HTML এর ইনপুট এলিমেন্টের মধ্যে একজন ইউজার যে ভ্যালুটা ইনপুট দিচ্ছে সেটা নেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে এলিমেন্টটাকে ধরতে হবে, ধরে তারপর কি লিখতে হবে, ডট ভ্যালু, কারণ তার ভ্যালু থেকে যেতেছে। নিয়ে কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এবার সেটাকে কি করে দিলাম, অ্যালার্ট করলাম। সো একটু চেক করি কি হয়, দেখেন কি দেখা যাচ্ছে। এটা আমি এখানে যদি বলে দেই যে HELLO, হ্যালো, যা লিখে দিচ্ছি সেটাই কিন্তু আসতেছে, এখানে যা ভ্যালু দিচ্ছে সেটাই কিন্তু বেসিক্যালি এখানে শো হচ্ছে, তাই না? নাইস। বাট এখন তাহলে ফার্স্ট নেম নিয়ে আসলাম, এখন লাস্ট নেমটা কিভাবে নিব, করে ফেলেন ফুল নেমটা। আপনাদের একটা ব্রেক দিতে হবে না, না ব্রেক একটা লাগবে। সো ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম দুইটাকে কনকেট করে কোথায় রাখলাম, ফুল নেমের মধ্যে। এবার ফুল নেমটাকে অ্যালার্ট করেন তো, দেখেন কি আসে।
আসছে ফুল নেম বসাও দিচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। সো একটা ব্রেক। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা পরবর্তী কাজ করব। আমাদের কেন মেয়েরা খুব তো যেটা হচ্ছিল এখানে ফার্স্ট নেম দেওয়া হচ্ছিল, এখানে লাস্ট নেম দেওয়া হচ্ছিল, সাবমিট বাটনে ক্লিক করলে ফুল নেমটা এভাবে দেখাচ্ছিল, তাই না? আচ্ছা, তো ফুল নেমটার জন্য বেসিক্যালি একটা স্পেস দরকার মাঝখানে, তাই না? আপনারা কি স্পেসটা দিছেন? নিজেরা ঠিকই দিছেন, আমারে বলেন নাই। ওকে, আচ্ছা, ওকে। এখন এই লেখাটা তো অ্যালার্ট দিচ্ছে, লেখাটাকে এই রেজাল্টটাকে আমি পাঠাবো কোথায়? অ্যালার্টে না, তাই না? রেজাল্টটাকে আমি পাঠাবো বেসিক্যালি এই জায়গাটায়। সো এই জায়গাটাকে HTML এর এই জায়গাটাকে আমি যদি অ্যাক্সেস করতে চাই জাভাস্ক্রিপ্ট থেকে, তাহলে কি করতে হবে? প্রথমে আগে থেকে ধরতে হবে, তাই না? ওনার নাম কি, ওনার আইডি কি ছিল? এই এলিমেন্টের আইডি কি ছিল বলেন তো? এই এলিমেন্টের আইডি ফুল নেম। ফুল নেমের কোথায় দিব বলেন তো? ফুল নেমের ভ্যালুতে আমি এটা পাঠিয়ে দিচ্ছি রেজাল্টটা। হ্যাঁ, ঠিক আছে। ও সরি, এই জায়গাটা আর কি আপনি যেখানে পাঠাবেন এই জায়গাটার আইডিতে আর কি। সো এখানে হচ্ছে ফুল নেম, রাইট হ্যান্ড। তো নাও এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে দিচ্ছি সাগর খান। সাবমিটে ক্লিক করলে সাগর খান চলে আসছে, ঠিক আছে? সো এই যে একটা এক্সাম্পল দেখলেন, সেম আসতেছে না? দেখেন আসবে। এখন আরেকটা প্রসেস দেখেন, এখানে তো গেলে একটা অন ক্লিক, তাই না? সো একটু খেয়াল করেন, আমরা যদি এটা থাক, আমরা বেসিক্যালি এই মার্কআপের নিচে আর একটা পার্টে একটা কাজ করব। সো আমি এখানে একটা হরিজন্টাল লাইন টেনে দিচ্ছি, টেবিলের নিচে একটা হরিজন্টাল লাইন টেনে দিলাম, লাইন চলে আসছে। এবার এর নিচে একটা কাজ করব, খেয়াল করেন। এর নিচে যেটা করব, ধরেন আমি সিম্পলি এখানে একটা ইনপুট এলিমেন্ট নিচ্ছি, ইনপুট এর টাইপ দিলাম ধরেন টেক্সট, আর এর একটা আইডি দিলাম যে লাইক গিভেন ইনপুট বা গিভেন ইনপুট। হ্যাঁ, গিভেন টেক্সট। হ্যাঁ, বুঝি নাই, বলেন।
এটা হয় নাই। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি পরবর্তী যে কাজটা করতে চাচ্ছি এটা মনে হয়েছে আপনাদের, তাই না? এটা না হলে এখন এটা বাদ দেন, এটা পরে আবার করেন। এখন যেটা করতেছি সেটা একটু খেয়াল করেন। আমাদের এখন টার্গেট হচ্ছে এখানে আমি কোনো কিছু টাইপ করব, এখানে আমি যা টাইপ করব সেটা নিচে এখানে শো করবে, সাথে সাথে এখানে আমি যা লিখবো সেটাই সাথে সাথে নিচে উঠতে থাকবে। আবার আমি যদি এখান থেকে এটাকে করে দিই, কেটে দিই, সেটা আবার নিচ থেকে চলেও যাবে। ঠিক আছে, এই প্র্যাকটিসটা আমরা এখন একটু করার চেষ্টা করবো, একটু কনসেন্ট্রেট করবেন। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা একটা এলিমেন্ট নিয়ে নিলাম, টেক্সট বক্স, সের একটা আইডি দিয়ে দিলাম। সো এখানে ক্লিক করলে বলতেছিলাম যে যখন ইনপুট বক্সের মধ্যে ক্লিক করা হচ্ছে, এটা একটা ইভেন্ট, হ্যাঁ, এর নাম হচ্ছে কি অন ফোকাস। হ্যাঁ, সো আমরা যদি জাভাস্ক্রিপ্টে আসি, জাভাস্ক্রিপ্টে এসে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি গিভেন টেক্সট, আচ্ছা, এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। বেসিক্যালি এখানে হবে কি, তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, আইডি ধরে আমরা এলিমেন্টটাকে নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ওকে, অন ফোকাসে হ্যালো হচ্ছে, তাহলে এখন কি হবে বলেন তো? মেলা দিচ্ছে, তাই না? আচ্ছা, সো আমরা আরো কাজ করতে পারি। ধরেন এভাবে বলতে পারি যে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, আমার ইনপুট এলিমেন্ট আছে না, ডট স্টাইল ডট, ধরেন বলে দিলাম যে লাইক হ্যাঁ, আচ্ছা দেখেন, এবার যদি আমি এখানে ক্লিক করি কি হচ্ছে, কিছুই হচ্ছে না। কারণ কি, কারণ এটা কি আমাকে একটা স্ট্রিং সারের মধ্যে দিতে হবে। এবার অন ফোকাসে কি হবে বলেন,
ওয়েটটা বেড়ে যাবে, রাইট। সো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন ওয়েটটা বেড়ে যাচ্ছে, আর বাইরে ক্লিক করলে কি হচ্ছে, কমবে না। কারণ তার জন্য কি করা লাগবে, আরেকটা ফাংশন লাগবে, ঠিক আছে। এটা হবে অন ব্লার, অন ব্লার, অন ব্লারে হোয়াইট ধরেন করে দিলাম 50 পিক্সেল, 50 না 150। অন ব্লার, BLOUR হবে মেবি, অন ব্লার, অন ব্লার BLUR হবে, হ্যাঁ BL অন ব্লার। সো একটা এলিমেন্টের মধ্যে আমি হাজার হাজার ইভেন্ট অ্যাটাচ করতে পারবো, যত ইভেন্ট আছে সব অ্যাটাচ করতে পারবো। দেখেন ক্লিক করলে বাড়তেছে, আবার কমতেছে, বাড়তেছে আবার কমতেছে, ঠিক আছে। সেটা আমাদের মেইন টার্গেট না, আমাদের মেইন টার্গেট আর একটা জিনিস। এগুলো আবার কে দিল, কেউ একজন এসে দিয়ে গেছে আপনাকে। টেনশন ফ্রি গ্রুপ। অন ব্লার হচ্ছে বাইরে ক্লিক করলে, বললাম না যখন আপনি কোন একটা ইনপুট বক্সের মধ্যে ক্লিক করে অন ফোকাস বা অন ক্লিক একই জিনিস, অন ক্লিক করে করতে পারবেন। আবার ওই যে বাইরে ট্যাব দিয়ে সরাটি আসলাম, এটা হচ্ছে অন ব্লার। যখন লিখবেন সেটা একটা ইভেন্ট, এটা নাম হচ্ছে অন কি আপ। এই যখন আমি টাইপ করতেছি না একটা ইভেন্ট ঘটতেছে, কিন্তু এই ইভেন্টের নাম কি, অন কি আপ। আমরা কিন্তু বেশ কয়েকটা ইভেন্টের সাথে, হ্যাঁ অবশ্যই হবে, ওইটাই করাবো একটু পরে, দেখেন ওইটাই করতে হবে আপনাদের। আমাদের ফার্স্ট টার্গেট কি এখন, এখানে আমরা যা টাইপ করব সেইটা এর নিচে শো হবে। সো আমরা বেসিক্যালি জায়গা রেজাল্টটা শো করানোর জন্য এখানে আরেকটা হরিজন্টাল লাইন টেনে নিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি ইয়োর, একটা পি ট্যাগের মধ্যে বলে দিচ্ছি একটা আইডি দিয়ে দিলাম RES। হরিজন্টাল যখন লাইন দিলাম, ঠিক আছে, তখন কি যে কালারটা আছে ওই কালারটা কি চেঞ্জ করা যায়? যাবে না কেন, এখানে স্টাইল প্রপার্টি ইউজ করতে হবে না। ওকে, এতটুকু হয়েছে না? এখন দেখেন কি হয়। তো আমি এখানে কোনো কিছু টাইপ করব, যেটা টাইপ করব সেটাই কি হবে, এর নিচ দিয়ে শো করবে। সো কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে যখন কোনো কিছু টাইপ করা হচ্ছে সেটা একটা ইভেন্ট, তার নাম হচ্ছে কি, অন কি আপ বলা যায়, অন কি প্রেস বলা যায়, অন কি ডাউনও বলা যায়। অন কি আপ বলাটাই সবচেয়ে ভালো। এখানে ফাংশন কল হবে, এখানে কি হবে, হ্যালো হ্যালো, এতক্ষণ ভিডিও হয় নাই, এটা কোনো ব্যাপারই না, পান্তাবাদ, ঠিক আছে। হ্যাঁ
2 ঘন্টা না ভিডিও যে আমি তখন বাইরে গেলাম না তখন অফ করে গেছিলাম, তারপর 10 মিনিট হয়ে ওকে। তো ইনপুট যদি করে দাও সেক্ষেত্রে হ্যাঁ কনকেট করা হয়েছে আর কি লাস্টে। ঠিক আছে, সো ভালো থাকেন, আবার দেখা হবে।